সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1301তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ভাই মোহাম্মদ তোফায়েল হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে স্বামীর পায়ে ধরে তালাক নেয় স্ত্রী। আপনি চিন্তা করতে পারেন যে বাসর ঘরে স্বামীর পায়ে ধরে তালাক নেয় এক স্ত্রী। এই গল্পটা ময়মনসিংহের প্রত্যন্ত এলাকার এক পারিবারিক হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত ময়মনসিংহের ভাই তোফায়েল হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে তোফায়েলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তোফায়েল হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহরের অদূরে কোনো এক অজপাড়া গাঁয়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক। আমাদের এলাকাতে আমার বাবা একটা মাদ্রাসায় শিক্ষকতা করে। একটা সময় আমার বাবার প্রচুর জায়গা সম্পত্তি ছিল। একটা সময় আমরা আমাদের এলাকার সবচেয়ে ধনী মানুষ ছিলাম। আমার আব্বার বিঘায় বিঘায় সম্পত্তি ছিল। কিন্তু আমার বাবা ছিলেন একজন উদার মনের মানুষ। যে কোনো মানুষ যদি বিপদে পড়তো আমার বাবার কাছে আসতো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার বাবার তেমন কোনো ইনকাম সোর্স ছিল না। একটা মাদ্রাসায় চাকরি করতো, অল্প কিছু টাকা বেতন পেত। কিন্তু এরপরেও কেউ যদি এসে আমার আব্বার হাত ধরে কান্নাকাটি করতো, আব্বার কাছে সাহায্য চাইতো, আব্বা তার নিজের সম্পত্তি বিক্রি করে দিয়ে মানুষটাকে সহযোগিতা করত। এই পর্যন্ত আমার বাবা অনেক মেয়েকে বিয়ে দিয়েছে, অনেক হত দরিদ্র গরিব পরিবারের মেয়েকে বিয়ে দিয়েছে এবং অনেক ছেলেদেরকে বিদেশে পাঠিয়েছে। আমার বাবা নিজের সম্পদ বিক্রি করে মানুষদেরকে এভাবে সাহায্য সহযোগিতা করত, যেটার জন্য আমার মা প্রতিনিয়তই বাবাকে বকাবাধ্য করত। মা বলতো, এই যে আপনার জায়গা সম্পত্তিগুলো এইভাবে বিক্রি করে দিচ্ছেন অচেনা অজানা মানুষদের জন্য, তাহলে কি আপনি আপনার সন্তানদের কথা কিছু ভাবছেন না? আল্লাহ আপনাকে 2টো সন্তান দিয়েছে, আল্লাহ আপনাকে মেয়ে দেয় নাই, তো আপনি এই 2টো সন্তানকে নিয়ে আপনি ভাববেন না? আব্বা কোনোদিন আমাদেরকে নিয়ে ভাবতো না। আব্বা বলতো আমার সন্তানরা আমার থেকেও ভালো কিছু করবে। যাই হোক, এরকম করে ছোটোবেলায় আমার দিনগুলো কাটতে থাকে। এই হতে হতে আমি একটা পর্যায়ে মোটামুটি অনেকটাই বড় হই। আমি ছোটোবেলায় যথেষ্ট পরিমাণের মেধাবী একটা ছাত্র ছিলাম। ঠিকমতো পড়াশোনা করতাম এবং পড়াশোনার প্রতি আমার খুব মনোযোগ ছিল। আমার বাবার অনেক স্বপ্ন ছিল তিনি আমাকে পড়াশোনা করে এই সমাজে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবে। কিন্তু আমার বড় ভাইয়ার নাম ছিল তারেক ভাইয়া। আমার তারেক ভাইয়া ছিল সম্পূর্ণই আলাদা। আমার তারেক ভাইয়া এত পরিমাণে দুষ্টমি করতো, প্রতিদিন আমার ভাইয়ার নামে আমার আব্বার কাছে বিচার আসতো। আমার ভাইয়াকে দিয়ে আমার আব্বা অনেক বেশি মানুষের কাছে লজ্জা পেত। মানুষের গাছের ফল ফ্রুট চুরি করতো, হাঁস মুরগি চুরি করতো এবং এখানে সেখানে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে বেড়াতো। আমার আব্বা একজন হুজুর মানুষ, একটা হুজুরের ছেলে, এরকম আমার বাবা আমার ভাইয়ার পরিচয় দিতেই লজ্জা পেত। এরকম করেই সময়গুলো কাটতেছে আর আমি তখন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি খুব বেশি ভালো ছিলাম। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার ভাইয়া, আমি একদিন পড়তে বসছি, মানে পড়তেছি, এই সময় ক্লাস 9-এ পড়ি। আমার ভাইয়া তখন একদিন আমার কাছে আসছে, এসে আমারে বলে, আচ্ছা তোফায়েল, তোদের স্কুলে, মানে তোদের মাদ্রাসা, আমি তখন মাদ্রাসায় পড়তাম, যে তোদের মাদ্রাসায় একটা মেয়ে আছে, নাম হচ্ছে সালমা, তুই চিনিস কিনা? আমি তখন বললাম যে আমাদের মাদ্রাসায় তো 2টা মেয়ে আছে, আমাদের ক্লাসমেট 2টা মেয়ে আছে সালমা, এখন আপনি কোনটার কথা বলতেছেন? আমার ভাইয়া বলে, ফর্সা করে একদম লম্বা এই মেয়েটার কথা বলতেছে। আমি তখন বললাম, হ্যাঁ, ওই সালমা ছিল আমাদের স্কুলের সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, কিন্তু ওরে আমরা কখনোভাবে দেখতাম না। মানে মাদ্রাসায় তো সবাই পর্দা করে আসতো, হিজাব পরে মুখ ঢেকে ওভাবে পর্দা করে আসতো, কাউকেই আসলে ওভাবে দেখা যেত না। তো ভাইয়া যখন আমারে বলল, আমি বললাম যে হ্যাঁ, ও তো আছে, কেন, কী হয়েছে? ভাইয়া আমারে বলে যে মেয়েটা কেমন, ভালো? এমনি আমারে বলে। আমি তখন বলি, হ্যাঁ ভালো, মেয়ে দেখতে শুনতে ভালো, মেয়ের পরিবার একটু গরিব, কিন্তু মেয়েটা ভালো আছে। আমার ভাইয়া তখন বলে, আব্বারে বলিস এই মেয়েটার আমি বিয়ে করব, এমনি আমারে বলে। আমি তখন বললাম, ভাইয়া তুমি কোনো কাজ কাম করো না, পড়াশোনা করো না, ভোবো করে ঘুরে বেড়াও, আব্বা কি তোমাকে এই সময় বিয়ে করাবে? আমার ভাইয়া বলে, যদি এই মেয়েকে আমার আব্বা বিয়ে না করায় তাহলে আমি দুনিয়া উলটপালট করে দিব।
এরকম করে আমার ভাইয়া তখন বলতেছে। আমি তখন ভাইয়ারে বললাম যে ভাইয়া খবরদার, তুমি কিন্তু মাদ্রাসায় যেয়ে কোনো ঝামেলা করো না, কারণ তুমি যদি মাদ্রাসায় গিয়ে কোনো একটা ঝামেলা করো তাহলে কিন্তু আমার আব্বু তোমাকে আস্ত রাখবে না। আর আমাদের মাদ্রাসাটা হচ্ছে এইরকম একটা মাদ্রাসা, মানে আমাদের মানে প্রিন্সিপাল বলে রাখছে যদি কেউ কোনো দিন প্রেম প্রীতি করতে গিয়ে ধরা খায় বা মাদ্রাসায় যদি কেউ কখনো প্রেম প্রীতি করে তাহলে তাকে ডিরেক্টলি মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেওয়া হবে, মানে এরকম আইন কানুন। প্রেম করে ধরা খেলে সোজা বহিষ্কার। তাই আমি ভাইয়ারে বলি যে ভাইয়া তুমি খবরদার এরকম করো না, এবং মাদ্রাসায় যদি তুমি যাও আর এমনিতেও তুমি আব্বার অনেক মান সম্মান নষ্ট করছো, এরপরে যদি তুমি এই ধরনের কাজগুলো করো আমার আব্বা কিন্তু এবার আত্মহত্যা করে মারা যাবে, তুমি এরকম কিছু করো না। আমি আব্বাকে নিয়ে খুব ভয় পাইতাম, কারণ আমার ভাইয়া যে সমস্ত কাজ কারবার করে বেড়াইতেছে আমার আব্বা ভাইয়ার দুঃখে না জানি কবে জীবন দিয়ে ফেলে। তো এরকম করে কাটতেছে, কিন্তু ভাইয়া প্রতিনিয়তই এই মাদ্রাসায় মেয়েটাকে বিরক্ত করার চেষ্টা করে, মাদ্রাসার এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় মেয়েটাকে বিরক্ত করতেছে। এমন করতে করতে একদিন আমি বললাম যে ভাইয়া একটা কাজ করো, তুমি এভাবে মেয়েটাকে বিরক্ত করো না, এভাবে বিরক্ত করলে মেয়ে যদি আমাদের প্রিন্সিপালের কাছে বিচার দেয় তাহলে আব্বাকে প্রিন্সিপাল ডাকাবে, আব্বার মান সম্মান নষ্ট হবে। একটা কাজ করো, তুমি মেয়েটাকে একটা চিঠি লেখো, একটা চিঠি লেখো এবং চিঠির মাধ্যমে তুমি আমাকে চিঠিটা দাও, আমি মেয়েটাকে চিঠিটা দিই। এবং মেয়ে যদি চিঠি পড়ে মানে বুঝে যে তোমাকে প্রেমের মানে তোমাকে মেয়ে যদি মানে করে অ্যাকসেপ্ট করে তাহলে মেয়ে তোমাকে উত্তর দেবে, আর ওই উত্তরটা আমি তোমাকে দিয়ে দিব। তুমি যা করার মাদ্রাসার বাইরে করো, কিন্তু মাদ্রাসার ভিতরে খবরদার কোনো কিছু করো না, কারণ মাদ্রাসার ভিতরে কোনো কিছু করলে আব্বু মারা যাবে, এরকম করে বলতেছে। আমার ভাইয়া তখন বলে যে আচ্ছা ঠিক আছে, যা তোর কথাই সই, তুই যেটা বলছিস এটাই হবে, তুই যদি ঠিকঠাক করে দিতে পারিস তাহলে আমি আর মেয়েটাকে এভাবে বিরক্ত করবো না। এরপরে ভাইয়া তখন করলো কি, একদিন আমাকে একটা চিঠি লিখে দিল, এবং চিঠি লিখে দেওয়ার পরে সালমার সাথে কিন্তু আমার সম্পর্কটা অনেক ভালো, আমরা যদি একই ক্লাসে পড়ি, অনেক ভালো একটা সম্পর্ক। পরে আমি তখন সালমাকে এই চিঠিটা একদিন দিলাম, সুযোগ বুঝে গোপনে আমি চিঠিটা দিলাম, এবং দেওয়ার পরে সালমা মনে করছে যে আমি ওকে প্রেমের প্রপোজাল দিছি। আসলে কিন্তু ভাই আমি দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর না, আমি একটু খাটো এবং কালো, আমার চেহারায় একেবারেই কৃষ্ণবরণ বলাই চলে। তো আমি জীবনে কাউকে ভালোবাসবো বা কারোর সাথে আমার প্রেম হবে এইরকম কোনো কিছু কিন্তু কখনোই আমার মাথায় ছিল না, বা আমার এরকম কোনো চিন্তা ভাবনাও নাই। আমি পড়াশোনা করব, মানুষের মতো মানুষ হব, এরপর বিয়ের বয়স হলে বাবা মা যেখানে বিয়ে করায় ওখানেই বিয়ে করব, এরকম একটা চিন্তা ভাবনা। এবার আমি যখন চিঠি দিলাম ও তখন চিঠি নিয়ে গেল, এবং চিঠির পরের দিন ও আর উত্তর দেয় না। তো উত্তর দেয় না, আমার ভাই আমার বাড়ি গেলেই ধরে, কিরে তোফায়েল উত্তর কই, তুই উত্তর নিয়ে আসলি না, উত্তর দে। তো আমি তখন কি করব, মানে আমার কাছে তো কোনো উত্তর নাই। দেন একটা পর্যায়ে আমি তখন ভাইয়ারে বলতেছিলাম যে ভাইয়া একটু অপেক্ষা করো। তা আমি একদিন তারা রাস্তার মধ্যে ধরলাম, ধরে বললাম যে সালমা আমি তো তোমার একটা চিঠি দিছিলাম, বাট এটার উত্তর তো আমি পাইলাম না। ও বলে তোমার লজ্জা করে না, তুমি তোমার বড় ভাইয়ের জন্য আমার কাছে চিঠি লিখছো? আমি বললাম আসলে বড় ভাইয়ের জন্য লিখছে, আমার বড় ভাই তো তোমারে পছন্দ করে, এখন কি করব বলো, নাইলে ভাইয়া মাদ্রাসায় এসে তোমাকে বিরক্ত করবে, আমার আব্বার মান সম্মান যাবে, এই জন্য আমি তোমাকে চিঠিটা লিখছি। আমাকে বলে তোমার অনেক ভালো, তুমি কালো হইলেও না ছেলেটা অনেক ভালো, কালো ছেলেরা ভালো হয়, এইটা আমি তোমাকে দেখেই বুঝলাম। আচ্ছা ঠিক আছে, শুধু তোমার দিকে তাকায় তোমার ভাইয়ের লোকে প্রেম করব। এরপরেও আমাকে চিঠির উত্তর দিল, এবং চিঠির উত্তর দিলে পরে এই উত্তরটা আমি তখন ভাইয়ের কাছে দিয়ে দিলাম। এবার ভাইয়া চিঠি লেখে আমি ওকে দিই, ও চিঠি লেখে আমি ভাইয়াকে দিই। আমি তখন এই দুজনের মাঝে একজন মিডিয়া ব্যক্তি হয়ে গেলাম, মানে মিডিয়া পার্সন হয়ে গেলাম। এবং এই যে মানে এই জিনিসগুলো কিন্তু গোপন থাকে না, স্কুল জীবনের প্রেম প্রীতি ভালোবাসা এগুলো চাইলেও না আসলে গোপন রাখা যায় না। অল্প সময়ের মধ্যে আমাদের স্কুলের প্রায় অনেকেই জেনে যায় যে আমি হচ্ছে সালমাকে চিঠি লিখি, সালমা আমাকে চিঠির উত্তর দেয়। মানে মাদ্রাসার অনেকেই বুঝে ফেলে যে সালমার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক আছে, এটা সবাই বুঝে। এবং আমার আব্বাও তখন আমাকে বলে, আমি ভাইয়ারে বলি যে ভাইয়া দেখো আমি যে কোনো সময় ধরা খেয়ে যেতে পারি, আব্বু কিন্তু আমাকে আস্ত রাখবে না, তুমি কিন্তু এগুলো কইরো না। আমি ভাইয়াকে অনেক ভালোবাসতাম, মানে এত ভালোবাসতাম বলার মতো না। আমার ভাইয়া আমারে বলে যে দূরও আব্বা কিছু করবে না। আম্মা আমাকে বলতো, মানে ভাইয়া যদি কোনো অপরাধ করতো আমি আর আম্মা আমরা দুজনে মিলে এটাকে ঢাকনা দিতাম, কারো কাছে বলতাম না। ভাইয়ার অপরাধগুলো আমরা এইভাবে ঢেকে রাখতাম। এই করতে করতে একদিন হলো কি, মানে আমি ওরে চিঠি দিচ্ছি, মানে আপনার মাদ্রাসার মধ্যে চিঠি দিচ্ছি, আমার ভাইয়ার লেখা চিঠি। এবং চিঠিটা দেওয়া মাত্র আমাদের মাদ্রাসারই একজন শিক্ষক তখন এটা দেখে ফেলে, আমাদের মাদ্রাসার একজন হুজুর তখন এটা দেখে ফেলে যে আমাকে চিঠি দিছি। এবং দেওয়ার পরেই প্রায় আপনার লেজার পিরিয়ডে 1টার দিকে আমাদের যখন টিফিন হয়, ওই সময় আমাদের মাদ্রাসার হচ্ছে পিয়ন যে আছে উনি এসে আমাকে ডাকে, খালেক ভাই আমাকে ডাকে। ডাকার পর আমি তখন অফিস কক্ষে যাই, যাওয়ার পরে দেখি পুরো অফিসটা একেবারে গম্ভীর হয়ে আছে। আমার আব্বার দিকে তাকানো যে না, আব্বার চোখ দুটো লাল হয়ে আছে। আমি তখন বুঝে গেছি যে আমি যে ওকে চিঠি দিছি, যে স্যারে দেখছে বা যে হুজুরে দেখছে, ওই হুজুর মনে হয় আমার আব্বার কাছে এসে বলে দিছে বা প্রিন্সিপালকে বলে দিছে।
আমার আব্বা তখন নিচের দিকে তাকে আসে, আমি গেছি, যাওয়ার পরে প্রিন্সিপাল আমাকে কাছে ডাকলো, ডেকে বলে, তোফায়েল তুমি তো এই মাদ্রাসার সবচেয়ে ভালো ছেলে, অনেক নম্র ভদ্র, এবং তোমার নামে এরকম একটা রিপোর্ট, এটা আসলে শুনতে অনেক খারাপ লাগে। এখন এটা সত্যতা আমি তোমার কাছ থেকে জানতে চাই। আমি বললাম, জি হুজুর বলেন। আমারে বলে, তুমি কি সালমাকে চিঠি দিছো? এমনি আমাকে বলে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, আর যেই হুজুর দেখছে ওই হুজুরের মুখের দিকে তাকিয়ে আছি। এখন উনি তো আমাকে সরাসরি দেখছে, আমি তো এটা আর মিথ্যে বলতে পারবো না। আমি তখন বললাম, জি হুজুর দিছি। এবং এই দিছি বলাতে আমার আব্বা তখন লাফ দিয়ে উঠে যায়, চেয়ারে বসে থাকে, লাফ দিয়ে উঠে। ভাই, একটা গরুকে মানুষ এইভাবে পিটায় না, মানে চোরকে মানুষ এইভাবে পিটায় না। আমাকে কি পরিমাণের পিটা আমার আব্বা, আমি জায়গার মধ্যে সেন্সলেস হয়ে যাই। মানে এত মারা মারে যে আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে আমি তখন দেখলাম যে আমাকে রিক্সা করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে কি পরিমাণের মারা আমাকে মারছে। হসপিটালে গিয়ে আমার ব্যান্ডেজ করে শরীরে রাত 10টার দিকে তখন বাসায় আসছে। আমার মা তখন আমাকে বাসায় নিয়ে আসছে রাত 10টার দিকে। আমার আব্বা আমাকে ঘরে ঢুকতে দিবে না। আমার যত বইপত্র, কাপড় চোপড় যা কিছু ছিল আমার আব্বা সব কিছুতে আগুন লাগাই দিছে। সব কিছুতে আগুন লাগাই দিছে এবং মারে বলতেছে, তুমি এই ছেলের ঘরের মধ্যে আনবা না। তুমি যদি এই ছেলেকে ঘরের মধ্যে আনো, তো আমি তোমাকেও ঘর থেকে বের করে দিব, আমি তোমাকেও এই ঘরে রাখবো না। আমার আম্মা বলে, সন্তানরা অপরাধ করবে এটাই তো স্বাভাবিক, আর আমরা বাবা মারা তাদেরকে ক্ষমা করব। আমার আব্বা বলে, এই সন্তানের কোনো ক্ষমা নাই, এই অপরাধের কোনো ক্ষমা নাই, আমি ওকে কখনোই ক্ষমা করব না, আমি ওরে ক্ষমা করব না। আমার আব্বা খুব বেশি রেগে যায়, আমাকে তখন আমার ঘরে ঢুকতে দেয় না। আমি আমাদের নানু বাড়িতে চলে যাই। আপনি চিন্তা করেন আমার আব্বা কী পরিমাণে রাগী। আমি দীর্ঘ 1টা মাস যাবৎ আমার নানু বাড়িতে থাকি, আমি বাড়ির মধ্যে আসতে পারি না। ভাইয়া আমাকে গিয়ে মাঝে মাঝে দেখে আসে। ভাইয়া আমারে বলে, তুই আব্বার কাছে বলিস না আমি যে তোরে চিঠি দিছি, কারণ আব্বা যদি জানতে পারে তাহলে খুব ঝামেলা করবে। আব্বা যদি আমারে মারে আমিও আব্বারে মারবো, ভাইয়া এইভাবে বলে। তো আব্বা যদি আমার গায়ে এবার হাত তুলে আমিও আব্বার গায়ে হাত তুলবো। মানে ছোটোবেলা থেকে ভাইয়ারে খুব মারতো। তো আমি চিন্তা করলাম যে আমি যদি বলে দিই তাহলে ভাইয়ার গায়ে হাত তুলবে, ভাইও আবার আব্বারে মারবে, তো আমি আর না বলি। এরকম করতে করতে বিশ্বাস করুন আমার পড়াশোনা জীবনের সমাপ্তি ঘটে যায়। এই ঘটনাটা আমি আমার আব্বাকে বলি নাই, আমার মাকেও বলি নাই, যে মূলত আমি ভাইয়ার চিঠি দিতে গিয়ে ধরা খাইছি। এই করতে করতে আমি নানু বাড়িতেই পড়ে থাকি। আমাকে আমার আব্বা আর বাড়িতে নিয়ে যায় না, বাড়িতে নিয়ে যায় না। আমি প্রায় 1 বৎসরের মতো, টানা 1টা বৎসর, কোরবানির ঈদ গেল, রমজানের ঈদ গেল, আমার আব্বা আমাকে বাড়িতে আসতে দেয় নাই। মানে আমি বাড়ির মধ্যে ঢুকতে পারি নাই। 1 বৎসর পরে হঠাৎ করে খবর এলো আমার নানু বাড়িতে, আমার ভাইয়া নাকি সালমাকে নিয়ে পালাইছে। আমার বড় ভাইয়া তারেক ভাইয়া সালমাকে নিয়ে পালাইছে, এইরকম খবর আইসা আমার মা আমার নানু বাড়িতে আমাকে দিচ্ছে। আমি সেদিন আমার মাকে বলি যে, মা আসলে মূলত ওই দিন চিঠি আমি আমার ভাইয়ার চিঠি লিখছিলাম আমার আব্বাকে। মানে আমার আব্বা যে আমাকে মারছে ওই কারণটা ছিল আমার ভাইয়া চিঠি লিখছিল, আমি ওই চিঠি সালমাকে দিয়েছিলাম। আমার মা বলে, হাই রে বোকা ছিলে, তুই বললি না কেন তোর বাবারে তুই কেন বললি না? ও তো এমনিই কুলাঙ্গার, ও তো এমনিই খারাপ, ও নিজে খারাপ, মধ্যে দিয়ে তোর জীবনটাও নষ্ট করে দিল। আমি বললাম, মা আমি কি করব বলেন, আমার আব্বা তো এরকমই, আর ভাইয়াও তো এরকম। যাই হোক, আমি যেটা করছি আমার বাপ ভাইয়া ভালো থাকলে আমি ভালো। আমার মা বলে, এখন তোর বাবার মান সম্মান কোথায় যাবে? এখন তোর বাবা কেমনে মুখ দেখাবে? ছেলে এক মেয়েকে চিঠি দিছে, এই জন্য ছেলেরে মাইরা মাদ্রাসা থেকে বের করে দিয়ে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিল। এখন যে তার আরেক ছেলে মেয়ে নিয়ে পালায়ে গেছে, এখন সে কিভাবে মুখ দেখাবে? আমার নানি বলে, কি অবস্থা তোর জামাইয়ের? আমার মা বলে, ঘরের মধ্যে বসে বসে কান্না করে, ঘরের বাইরে যায় না, মাদ্রাসাতেও যায় না, কারো সামনেও যায় না, সারাক্ষণই ঘরের মধ্যে বসে থাকে। আমার নানু বলে, কাজটা ভালো করে নেই, ছোট হোক বড় হোক প্রতিটা মানুষের প্রার্থনা আল্লাহ তাআলা শোনে। বিনা অপরাধে বিনা কারণে তোর ছেলেটাকে এভাবে মারছে, আল্লাহর গায়ে এটা সহ্য হয় নাই, আর আল্লাহর গায়ে সহ্য হয় নাই বলেই আল্লাহ উচিত বিচার করে দিছে। তো এগুলো বলতেছে, এদিক দিয়ে ভাইয়া তো পালায়ে গেছে। এভাবে প্রায় 15-20 দিনের মতো ভাইয়া পালায় থাকে। 15-20 দিন পরে ভাইয়া সালমাকে নিয়ে আমার নানু বাড়িতে আসে। নানু বাড়িতে আসার পরে আমার মাকে তখন খবর দেওয়া হয়। আমার মা আসে। সালমারা মানে পারিবারিকভাবে অনেক গরিব ছিলেন, মানে একেবারেই নিম্নবিত্ত পরিবারের, একেবারেই গরিব, আমাদের সাথে যায় না। আমরা কিন্তু মোটামুটি, আমার আব্বাও যদি মাদ্রাসায় শিক্ষকতা করতো, আমাদের অনেক জায়গা সম্পত্তি ছিল, মোটামুটি আমরা সমাজে অনেক প্রতিষ্ঠিত ছিলাম। এবার নানু বাড়িতে আসছে, আসার পর আমার আব্বা মেনে নিবে না। আমার আব্বা মানে সালমারে মানবেই না, কোনোভাবেই এই মেয়েরে ঘরে উঠাবে না। এই মেয়ে কলঙ্কিত, এই মেয়ে যখন পালায়ে গেছে, সুতরাং এর থেকেও খারাপ মেয়ে দুনিয়াতে হতে পারে না। এই নিকৃষ্ট নোংরা, মানে যা বলতেছে আমার আব্বা, মানে এরকম ঘরে উঠাবে না। শেষ পর্যন্ত আমার মা তখন মামাদেরকে ধরে বলতেছে যে, আমার 2টা ছেলে জীবনে তো নষ্ট হয়ে গেল, এবং ওর বাবা যে এত পরিমাণের রাগী আর এত পরিমাণের বদমেজাজি,
ওর বাবা তো কখনোই আর এই দুই ছেলেকে ঘরে উঠাবে না, তোরা ভাই একটা কাজ কর, আমার বড় ছেলে তারেকরে একটা লাইন করে দে। তাই আমার মা বলতেছে, মামারা বলতেছে কী লাইন করবো? আমার মা বলে ওরে বিদেশ পাঠাই দে, ও যেহেতু এত দুষ্টুমি করে ওরে বিদেশ পাঠাই দে। তখন আমি, ভাবি আর আমার ভাইয়া আমরা সবাই হচ্ছে নানু বাড়িতে থাকতাম, মা প্রতিদিন আসতো যাইতো। এই অবস্থার মধ্যে তখন আমার মামারা আমার বড় ভাইয়ের পাসপোর্ট করায়, মানে তারেক ভাইয়ের পাসপোর্ট করায়, এবং তারেক ভাইয়ের পাসপোর্ট সম্পূর্ণ হওয়ার পরে ভাইয়ার পাসপোর্ট তখন বিদেশে পাঠাই দেয় সৌদি আরবে, এবং অল্প সময়ের ভিতরে আমার ভাইয়ার তখন সৌদি আরবের ভিসা লেগে যায়। সৌদি আরবের সব কিছু কনফার্ম হয় এবং হওয়ার পরে আমার ভাইয়া তখন সৌদি আরবে যাবে। যেদিন যাবে তার আগের দিন রাতের বেলায় আমার ভাইয়া তখন ঘরে আসছিল, মানে আব্বাকে সালাম করার জন্য, আব্বার কাছে ক্ষমা চাওয়ার জন্য। মানে আমার আব্বা একটুখানি ভাইয়াকে দেখছে, আব্বাকে মানে বাবাকে, মানে আমার বাবা কিন্তু জানে যে ভাইয়া বিদেশে চলে যাবে, ভাইয়া চলে যাবে, ভাইয়ের ভিসা চলে আসছে, টিকিট হয়ে গেছে, ভাইয়া চলে যাবে, এটা কিন্তু আব্বু জানে এবং আব্বুর কাছে বলতে আসছে লাস্টবারের মতো, এটাও আব্বু জানে। এরপরও আমার আব্বু যখন দেখছে ভাইয়া আসতেছে, আব্বু তখন দরজা লাগাই দিছে, মানে ভাইয়ার চেহারাও দেখবে না। একটা পর্যায়ে আমার ভাইয়া তখন আব্বুরকে সালাম করতে পারলো না, ভাইয়া তখন সৌদি আরবে চলে গেল। এই ভাইয়া চলে যাওয়ারও প্রায় 8-9 মাস পর্যন্ত আমার আব্বু কোনোভাবেই আমাদেরকে ঘরে উঠাবে না। এবং সর্বপ্রথম তখন সালমাকে আমার আব্বু ঘরে উঠায়, মানে আমার আম্মু নিয়ে যায়, আমার নানা ভাই নানু দুজনে মিলে নিয়ে যায়, এবং ওদের উপরে তো আর কথা বলতে পারে না, এরা তো আমার আব্বুর সিনিয়র। এরা নিয়ে যাওয়ার পরে আমার আব্বু তখন কিছুটা শান্ত হয়, মানে অনেকটাই শান্ত হয়ে যায়, এবং সালমা যাওয়ার কিছুদিন পরে আমি তখন পরিবারে ঢুকি। আলহামদুলিল্লাহ আমার আব্বার রাগ অনেক অংশে কমে গেছে, আমি তখন বাড়ির মধ্যে থাকতাম, ঘুরতাম ফিরতাম, খাওয়া দাওয়া করতাম। তখন আমি আর মাদ্রাসায় পড়তাম না, গ্রামের সবার সাথে উঠা বসা করি, এবং আমাদের এলাকার যে মসজিদ আছে ওই মসজিদে গিয়ে আমার মাঝে মাঝে আজান দিই, সূরা কেরাত পড়াই, এবং আব্বুর সাথে ঘোরাফেরা করি। আব্বু তখন আমার সাথে ভালো হয়ে যায়। আব্বু তখন বুঝতে পারে যে মূলত আমার ভাইয়াই ঘটনা ঘটাইছে, আমি ভাইয়ার চিঠিটাই হচ্ছে মেয়েটাকে দিয়েছিলাম। এরপর আমার আব্বুর কথা হলো, অপরাধ তো অপরাধে করলাম কেন? আমার ভাইয়া আমাকে বললেই কি আমি অপরাধ করে ফেলবো? ভাইয়া বলেছে আর তাই বলে আমি চিঠিটা মেয়ের হাতে তুলে দিলাম, এটা তো আমি ঠিক করি না। আমার আব্বুর কথা হচ্ছে আমি অন্যায় করছি। যাই হোক, আব্বুর মানে আমার অপরাধ আমি তখন স্বীকার করলাম যে হ্যাঁ আমি আসলেই অপরাধী, এটা করা আমার মোটেও ঠিক হয় না, আমি এটা করছি। দেন এরপর আমি তখন বাড়ির মধ্যেই পড়ে আসি, টুকিটাকি কাজকাম করতেছি। আমার ভাইয়া তখন বিদেশে, আর ভাইয়া যে বিদেশ গেছে, ভাইয়া কিন্তু অনেক টাকা পাঠায় ভাবির জন্য, আমার ভাবির জন্য, মায়ের জন্য, আব্বার জন্য, সবার জন্য টাকা পয়সা পাঠাইতেছে। এবং একটা পর্যায়ে আমার ভাইয়া তখন আমার আব্বা আম্মারে হজে নিয়ে যাবে, বলতেছে আব্বা আম্মারে হজ করাবে, এবং ওরকম একটা প্ল্যানিং ভাইয়া তখন করলো। এবং ওই প্ল্যানিং অনুযায়ী আমার ভাইয়া তখন সালমা ভাবির ওনার মানে শ্বশুর বাড়িতে রাইখা, সালমা ভাবির বাপের বাড়িতে রাইখা তখন আমার আব্বা আম্মাকে আমার ভাইয়া তখন হজে নিয়ে যায়। এবং হজে যাওয়ার পরে কাবা ঘরে যখন আমার ভাইয়ের সাথে আমার আব্বার দেখা হয়, ওইখানে আমার আব্বা আমার ভাইয়াকে মাফ করে দেয়। আমার আব্বা ভাইয়াকে মাফ করে দিয়ে ভাইয়ের কপালে চুমো দিয়ে ভাইয়াকে আদর করে। দেন এরপরে আমার আব্বা, আমার মা এবং ভাইয়া একসাথে দেশে আসে। ওই সময়টা ভাই এতটাই মধুর ছিল, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমার সালমা ভাবিও তখন হচ্ছে বাড়িতে আসে, আমিও বাড়িতে যাই। আমরা কখনো ভাবি না যে আমরা ভাইয়া, আমি, বাবা, মা, আমরা সবাই একদিন একসাথে হতে পারবো, এরকম কোনো পরিকল্পনা আমি মানে কখনো স্বপ্নও দেখি নাই। কারণ আমার আব্বা যে পরিমাণে রাগী মানুষ, তিনি তো কখনোই আর কোনো কিছু মেনে নেবে না। কিন্তু সারপ্রাইজ, অবাক বিষয় হচ্ছে এইটাই যে আমার আব্বা সব কিছু মেনে নিল, ভাইয়াকেও মেনে নিল, আমাকেও মেনে নিল, এবং ভাবিকেও মেনে নিল। এবং আমরা তখন সবাই সুখে শান্তিতে এই দিনগুলো কাটাইতেছি। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে আর কোনো সমস্যা নাই, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। সবাই তখন আরামায়েশেই আছি, ভালোভাবেই আছি, সুখে শান্তিতেই আছি। তো এরপর আবার ভাইয়া তখন পুনরায় আবারও বিদেশে চলে গেল, ভাইয়া ছুটিতে থাকলো এবং থেকে আবারও চলে গেল। এইভাবে আমার তখন সময়গুলো কাটতেছে। এবং এরকম করতে করতে আমি তখন একটা লাইব্রেরি দিলাম আমাদের বাড়ির সামনে। আমার আব্বা আমাকে কিছু পুঁজি দিল, কিছু টাকা দিল। ওই টাকা দিয়ে আমি তখন একটা ছোট লাইব্রেরি, এরকম না যে অনেক বড় কোনো লাইব্রেরি, কিছু ইসলামিক বই বিক্রি করতাম। মুখে দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এবং ভাবির সাথে তখন আমি খুব ভালো ব্যবহার করতাম। মানে ভাবি তখন আমাদের পরিবারের মধ্যমণি হয়ে যায়, মানে ভাবির কথায় গোটা পরিবার চলে, রান্না বান্না সব কিছু ভাবির উপরে। এরকম করে ভাইয়া বিয়ে করে গেল, প্রায় 7 বৎসরের কাছাকাছি হয়ে গেল। কিন্তু আল্লাহর কি হুকুম, ভাবির ঘরে কোনো সন্তানাদি হয় না, এবং ভাবি বারবার বলে যে আমার ভাইয়ার দোষ, ভাইয়ার সমস্যা আছে, এই কারণে সন্তানাদি হয় না। আর ভাইয়া এগুলো বিশ্বাসও করে না। ভাইয়ারে তাবিজ তুমান দিলে ভাইয়া ব্যবহার করে না, পানি পড়া দিলে ভাইয়া ব্যবহার করে না। ভাইয়া বলে ভাবির দোষ, ভাবি বলে ভাইয়ার দোষ। কিন্তু আমার ভাইয়া ভাবি দুজনকে অনেক ভালোবাসে, একজন আরেকজনকে যারা চোখের পলক পর্যন্ত ফেলে না, এতটাই ভালোবাসে। কিন্তু ভাইয়া ভাবির দোষ দেয়, ভাবি ভাইয়ার দোষ দেয়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে
আমার আম্মা তখন চিন্তা করলো, যেহেতু আমার মানে বড় ভাইয়া, আমার একমাত্র ভাই, বড় ভাই, এখন ভাবির ঘরে যেহেতু সন্তানাদি হয় না, আমার আম্মা তখন আমার আব্বারে বলল, একটা কাজ করি আমরা, একটা মুসলমান ছেলে তো দুইটা বিয়ে করতেই পারে, যেহেতু তারেকের ঘরে সন্তানাদি হচ্ছে না, আমার কাছে মনে হয় আমাদের বৌমায়ের একটু সমস্যা আছে, সালমার মনে হয় কোনো সমস্যা আছে, বা তারেকের কোনো সমস্যা আছে, কেন সন্তানাদি হয় না, আমরা ওরা আরেকটা বিয়ে করাবো। মানে হঠাৎ আমার মায়ের মাথায় আইডিয়া চলে আসে যে আমার ভাইয়াকে আরেকটা বিয়ে করাবে। আর আব্বাকে যখন এটা বলে, আব্বা তখন মুহূর্তের মধ্যে রাজি হয়ে যায়, কারণ আব্বার কথা হচ্ছে একটা মুসলিম ছেলে দুইটা বিয়ে করতেই পারে এবং এটা ইসলামের দিক থেকেও অনুমতি আছে। আমার আব্বা তখন বলতেছে, ঠিকই আছে, আমার যেহেতু মেয়ে নাই, আমার মেয়ের সংখ্যা বাড়বে, আল্লাহ যেহেতু আমাকে মেয়ে দেয় নাই, ছেলের বউ বানায় আমি মেয়ে আনবো, তাহলে তুমি এই দেখো যে কোথায় ভালো মেয়ে পাওয়া যায়, আমরা তার আরেকটা বিয়ে করাবো। তো আমারই নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই, বা তারা আমার নিয়ে কোনো চিন্তা করে না যে আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে করতে হবে, এরকম কোনো চিন্তা ভাবনা আমার আব্বা আম্মার মাঝে নাই। আমি আমার মতো করে চলতেছি, ফিরতেছি, সবার সাথে ভালো ব্যবহার করতেছি, মানে কোনো দিক থেকে কোনো খারাপই নেই, কোনো দিক থেকে কোনো খারাপই নেই, কারোর সাথে আমার ওরকম কিছু না, মানে সবার সাথে আমি তখন ভালো। তো একটা পর্যায়ে দেখা গেল এরকম করে সময়গুলো কাটতেছে, 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, কাটতে কাটতে আমার আব্বা তখন মেয়ে খুঁজতেছে, আমার ভাবিও মেয়ে খুঁজতেছে, মানে ভাইও আব্বুও মেয়ে খুঁজে, এরপরে হচ্ছে আমার মাও মেয়ে খোঁজে। এদিক দিয়ে ভাবি কান্নাকাটি করে ঘরের মধ্যে, সারাক্ষণ কান্নাকাটি করে, যে আমার ভাইয়াকে তখন আমার আব্বা আম্মা বুঝায়, ভাইয়া তো বিদেশে থাকে, আব্বা আম্মা বুঝায় যে তুই বিয়ে করে, মানে তোরা আমরা বিয়ে করাবো, এই সেই। ভাইয়া কিন্তু বিয়ে করতে চায় না, বাট আমার মা আমার বাবা খুব প্রেশার দেয়, তোর বিয়ে করাই লাগবে, তোর 2টা বিয়ে হোক, সমস্যা নাই। আর এক কথায় আরেক কথা বলতে গেলে, আমার আব্বা কিন্তু সালমাকে মেনেই নেয় নাই, মানে সালমা তো আমাদের পরিবারে বউ হিসাবে আছে, এমনি আব্বা কথাবার্তা বলে সব কিছু, কিন্তু ওভাবে মেনে নিতে পারে না। কারণ সালমার পরিবারের সম্বন্ধে আমি একটু বলে রাখি, কেন আব্বু মেনে না, শুধু যে মাত্র মানে গরিব বলে মানে না তা কিন্তু না। সালমার বাবা হচ্ছে বাউল শিল্পী ছিলেন, মানে আগে বাউল গান গাইতেন, এখনও উনি বিভিন্ন জায়গায় বাউল গান টান গায় এবং খুবই হতদরিদ্র। তো আমার আব্বার কথা হচ্ছে যে এরকম বাউল শিল্পী, বাউলের মেয়েরা আমার আব্বা বিয়ে করাবে না, মানে ছেলেকে বিয়ে করাবে না। তো এরপরও যেহেতু ভাইয়া বিয়ে করে ফেলছে, আমার আব্বার কথা হচ্ছে আরেকটা ভালো একটা মেয়ে দেখে আমার ভাইয়াকে আরেকটা বিয়ে করাবে। তো এরকম করেই তখন আমার মানে ভাইয়ারও তখন মন অনেক খারাপ হয়ে গেল যে আমার আবার আরেকটা বিয়ে করতে হবে। ভাবি তো তখন কান্নাকাটি করতে করতে মরে যাওয়ার মতো অবস্থা। এবার আমার আব্বা আম্মা বলতেছে, আমরা মেয়ে ঠিক করতেছি, তুই আয়, দেশে আয়, এরকম। পরে একদিন হলো কি, মানে আমার ভাবি আমারে বলতেছে যে মানে সবাই, আব্বাও ঘুমিয়ে গেছে, আম্মুও ঘুমিয়ে গেছে, ভাবি তো আলাদা একটা রুমে থাকতো। পরে আইসা আমার ঘরের দরজা আমাকে ডাকতেছে। ভাবি কিন্তু কোনোদিন রাতের বেলায় এইভাবে আমাকে ডাকে নাই, কোনোদিন রাতে আমার দরজার সামনেও আসে নাই, কিন্তু ওই দিন হঠাৎ করে আমার দরজার সামনে এসে আমাকে ডাকতেছে। আমি মনে করলাম যেহেতু এরকম একটা অবস্থা চলতেছে, পৃথিবীর কোনো মেয়ে তো আর সতীনের সংসার করতে চায় না বা সতীনকে মানতে পারে না। তো এখন ভাবি তো আসলে এটা মানতে পারবে না, এই জন্যই মনে হয় আমাকে ডাকতেছে বা মনে হয় আমার সাথে কথা বলবে। রাত্র তখন মানে বৃষ্টি পড়তেছে, চারদিকে বৃষ্টি হইতেছে এবং প্রচণ্ড বাতাস। আমি তখন বললাম যে ভাবি রুমে আসেন, দরজা খুলেই দিছি, তখন রুমে আসছে। আমি আবার তুই তাই করেও বলি, আব্বা আমার সামনে আপনি করে বলি, কিন্তু এমনি তুই বলি, কারণ ও তো আমার ক্লাসমেট। পরে আমি রুমে আসার পরে বললাম, কিরে কী হয়েছে, কান্না করতেছিস কেন? ও আমাকে বলে, তোমার ভাইয়া বিয়ে করবে, তুমি এটা জানো? আমি বললাম, হ্যাঁ, ভাইয়াও তো রাজি হয় না। পরে আব্বা আম্মা খুব প্রেশার দিয়েছে এবং আব্বা আম্মার প্রেশারে ভাইয়া এখন রাজি হয়েছে, ভাইয়া বিয়ে করবে। পরে আমার বলা, আমার কি হবে? আমি বললাম, তোর কী হবে মানে, তুই তো আমাদের বড় বউ, আমাদের ঘরে থাকবি, এখন বাচ্চা কাচ্চার জন্য আমার ভাইয়া আরেকটা বিয়ে করবে। পরে আমারে বলে, সমস্যা তোর ভাইয়ের, সমস্যা আমার না, আমার কোনো সমস্যা নাই, সমস্যা তোর ভাইয়ের, তোর ভাইয়েরই সমস্যার কারণেই আমার বাচ্চা কাচ্চা হয় না। আমি তখন বললাম, আসলে অ্যাকচুয়ালি সমস্যা কার এটা তো আর আমি জানি না, আমি তো আর ডাক্তার না। বলে, আমি তোর ভাইয়াকে ডাক্তারের কাছে যাইতে বলে তোর ভাইয়া ডাক্তারের কাছে যায় না। আমি অনেক কবিরাজের কাছে গেছি, কবিরাজরা বলছে তোর ভাইয়ের সমস্যা, তোর ভাইয়াকে ডাক্তারের কাছে নিলে ডাক্তারের কাছে যায় না, এবং ওষুধ খাইতে বললে ওষুধ খায় না। আমি তখন বললাম, আমি তো এটা জানি, এগুলো তো পুরনো কথা, তুই তো আমার অনেকেই বলছিস, এখন কী করবো ভাইয়া যদি এরকম না করে? সমস্যা নাই, তুই সতীনের সংসার করবি, তুই আমাদের বড় বউ, আমরা সবাই তোরে ভালোবাসবো, তুই তো সবার উপরে থাকবি, এরপরে যে আসবে সে ঘরে কাজ টাজ করবে, কাজের মেয়ের মতো থাকবে। ও তখন আমারে বলতেছে যে, তোফাইল, এটা তুই কীভাবে বললি, এটা তুই কীভাবে বলতে পারলি, এটা সম্ভব? আমি জীবনে কোনোদিনও সতীনের সংসার করব না, প্রয়োজন আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করে মারা যাব। তোর ভাইয়া যেদিন বিয়ে করবে ওই দিন এই ঘর থেকে আমার লাশ বেরোবে। আমি বললাম যে, দেখো, এরকম কথা বইলো না, এগুলো বলা ঠিক না। ও আমাকে বলে, হ্যাঁ, আমি আত্মহত্যা করে মারা যাব। আমি কিন্তু ওরা খুব পছন্দ করতাম, মানে সালমা ভাবিরে খুবই পছন্দ করতাম। আমাদের ঘরে মানে সালমা ভাবির কথা আমি অনেক শুনতাম, এবং তিনি আমার শুধু একজন ভাবিই না, আমার কাছে মনে হয় তিনি আমার সব কিছু। আমার ভাইয়া বিয়ে করাতে যে কান্নাকাটি করতেছে, মানে আমার নিজেরও খারাপ লাগতেছে।
ওই দিন সে চলে গেল এবং এভাবে প্রায় আরও 2 থেকে 3 দিন পরে আরেকদিন রাতেরবেলা আমার ঘরে আসছে। ওই সময় কিন্তু ভাইয়া মানে মেয়েটি দেখে ফেলছে, আব্বা মেয়ে দেখে ফেলছে, ভাইয়া এবার আসবে, ভাইয়া ছুটি কাটতেছে, ভাইয়া আসবে, ভাইয়া আসলেই হচ্ছে আমার মানে ভাবিকে মানে আমার ভাইয়ার সেকেন্ড বিয়ে করবে। মেয়েও দেখা হয়ে গেছে, মেয়েও রেডি আছে, ভাইয়া বাড়িতে আসবে এবং আসলে পরে বিয়ে হবে। তো ওই দিন সালমা এসে আমার পা ধরে খুব কান্নাকাটি করতেছে এবং কান্নাকাটি করতে করতে বলতেছে যে দেখ তোফায়েল, তুই তো আমার অনেক উপকার করছিস। প্রথম তো তুই তোর ভাইয়ের চিঠিটা আমাকে দিছিলি, তোর ভাই আমাকে সাথে প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, এই প্রথম চিঠিটা তুই তো আমার হাতে দিছিলি। তো আজকে আমি তোর কাছে একটা জিনিস চাইবো, তুই আমাকে মানা করতে পারবি না। আমি বললাম মানা করার কি আছে, আমি মানা করবো না, যদি আমার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে থাকে এটা যতই কঠিন হোক আমি দেওয়ার চেষ্টা করব। ও আমাকে বলে আমি আমার স্বামীর সংসার করতে চাই, আমি স্বামীর সংসারে কোনো সতীন আনতে চাই না। আমি বললাম আরে বাবা, এগুলো তো পুরনো কথা, স্বামীর সংসারে সতীন আনবা না, স্বামীর সংসার করতে চাও, তোমার স্বামীকে তুমি অনেক ভালোবাসো, এগুলো তো সবই পুরনো কথা, নতুন কোনো কথা আছে কিনা এটা বলো। পরে আমারে বলে আমি একটা নতুন কথা বলবো, আর এই নতুন কথাটা তুমি রাখবা, তুমি যদি রাখো তাহলে আমি তোমার কাছে চিরঋণী থাকবো, এবং এই কথা শুধু তুমি আমি ছাড়া পৃথিবীর একটা কাকপক্ষীও টের পাবে না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মানলাম যে কেউই টের পাবে না, আমি কাউকেই বলবো না, আচ্ছা ঠিক আছে বলো। ও তখন আমার দিকে তাকিয়ে বলতেছে যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। আমি বললাম মানি, পাগল নাকি, কী ধরনের কথাবার্তা বলো, আমি তোমার দেবর, তুমি আমার ভাইয়ের বউ, তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করবা, এটা কিভাবে সম্ভব? ও আমাকে বলে আমি করতে চাই। আমি বললাম দেখো সালমা, তুমি আসলে মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেছো, তো ভাইয়া বিয়ে করতেছে শুই না, তুমি দেখো একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, নতুন বউ যেটা আসবে ওই মেয়েটাও অনেক ভালো, মেয়েটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং এটার সাথে ভাইয়ার বিয়ে হলে সে অনেক ভালো, দেখবা তোমার সাথে ঠিক হয়ে যাবে, তোমরা দুজনে বোনের মতো থাকবা। ও তখন কাঁদতে কাঁদতে আমাকে বলে যে তুমি কি আমার কথা রাখবা কি রাখবা না, আমার কথা শুনবা কি শুনবা না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনবো, কিন্তু এটা কি সম্ভব? ও আমাকে বলে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো, তোমার ভাইয়া তো আসার সময় হয়েছে, এবং তোমার ভাইয়াকে ফোন করে তোমার আব্বা আম্মাকে ফোন করে বলো যে আমি একটা কবিরাজের কাছে গেছি, ওই কবিরাজের কাছ থেকে আমি তাবিজ আনছি, পানি পড়া আনছি, এবং এবার আমি মা হব, আর এই সময় তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করবা, তোমার ভাই আসার পরেও আমি তোমার সন্তান নিব, এবং তোমার সন্তান নেওয়ার পর তোমার ভাইয়ের সংসার করব। আমি তখন বললাম কি বলতেছো সালমা, এগুলো কোনোদিনও সম্ভব না, এবং এইটা আমার পক্ষে, আমি এটা কখনোই পারবো না। ও তখন করলো কি, মানে হাতের মধ্যে বিষের বোতল নিয়ে আসছে, এবং আমার এই বিষের বোতলটা দেখে বলতেছে আমি আজকে রাতে বিষ খেয়ে আত্মহত্যা করব, আমি আজকে রাতে বিষ খেয়ে আত্মহত্যা করব, আমি মরে যাব। আমি বললাম তো আমি যেটা করব এটাও তো পাপ, তুমি মৃত্যুর পরে তো তুমি দোজকেই যাবা, আত্মহত্যা করে মরলেও দোজকে যাবা, ওইটা করলেও দোজকে যাবা। ও আমাকে বলেন আমি পরিস্থিতির শিকার, আমি আমার পরিস্থিতির শিকার, আমার সংসার বাঁচানোর জন্য এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই। আমি তখন ওকে মানা করি, কিন্তু ও আর আমার মানা শোনে না, এবং মানা শোনে না একটা পর্যায়ে এই প্রথম আমার সাথে একরকম জোর জবস্তি করে, একরকম জোর করে আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ওই সম্পর্কটা যখন ও আমার সাথে করে, এবং এরপরে ভাইয়া তখন চলে আসবে, টিকিট কাটছে 15 দিন আগে, প্রতিদিন আব্বা আম্মা ঘুমায় যাইতো, এবং আমারে বলতেছে যে ভাইয়া আসলে ভাইয়াকে যাতে বুঝাই, পরে এরকম করে প্রতিদিনও করতো, মানে আমার রুমে চলে আসতো এবং আব্বা আম্মা ঘুমাইতো চলে আসতো। তো এইভাবে করতে করতে একটা পর্যায়ে আমি তখন আমারে বুঝাইছে যে তুমি তোমার আম্মুরে বলো, তোমার আব্বুরে বলো। আমি তখন আমার আব্বা আম্মারে বললাম যে আমি নিজেই বললাম ওর কথা শুনে যে আমি একটা হুজুরের কাছ থেকে তাবিজ এনে দিছি, এবং ওই হুজুরটা গরম হুজুরের বাড়ি যশোর, এবং অনেক গরম হুজুরে তাবিজ পানি পড়া ব্যবহার করলে অবশ্যই সন্তান হবে। এবার আপাতত ভাইয়ের বিয়েটা অফ করো, ভাইয়া আইসা থাইকা যা কয়েকটা দিন, এবং পরের ট্রিপে বা পরে 2 বছর পরে বা 1 বছর পরে আসলে এরপরে না হয় তোমরা দেখো, যদি এবার না হয়। আমার আব্বা বলতেছে তো মানে তারিখ বুড়ো হয়ে যাইতেছে, ওর বয়স হয়ে যাইতেছে, এবং কবে আমরা ওর বিয়ের সাথে মানে কবে ওর বাচ্চা কাচ্চা হবে, এবং এটা হতে পারে না। আমার আব্বা মানে না। আমি তখন আম্মারে জোর করে ধরছি যে আম্মা, আব্বা তো সবসময় আমাদের সাথে আমাদের এগেনস্টে ছিল, কোনো দিন তো আব্বা আমাদের পক্ষে আসা কথা বলে নাই, আমরা কোনো কথা বললে আব্বু এই কথাটাকে অবহেলা করছে, অনাজ্ঞা করছে আমাদেরকে, আমার আব্বা কোনো দিন আমাদেরকে সাপোর্ট করে নাই। তো আজকে না হয় আব্বারে একটু বুঝিয়া বলো, আব্বু যাতে আমাদের কথাটা শোনে, কেন এরকমটা করতেছে। আমি বললাম হুজুরের পানি পড়া তাবিজ পড়া, আব্বা তো সন্তানের দরকার, আমার ভাবির পেটে যদি সন্তান আসে তাহলেই তো সব সমাধান হয়ে যায়, তাই না? আম্মা তখন আমার আব্বারে বলতেছে যে তোফাইল যেহেতু এইভাবে বলতেছে, তুমি শোনো, আপাতত বিয়েটা বন্ধ রাখো। ওই মেয়েটারে বললো অন্য কোথাও বিয়ে দেওয়ার দরকার, আমরা তো আংটিও বদলাইনি, শুধু কথাবার্তা বলে রাখছি। এবার আমার আব্বা তখন করে কি মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলে, এবং তার 2 দিন পরে আমার ভাইয়া তখন দেশে আসে। তো
তো ভাই কি বলবো, বলতেও খারাপ লাগে। আমার ভাইয়া বাজারে যাইতো সন্ধ্যার সময়, বা মানে ঘর থেকে বের হইলে ভাবির সুযোগ পেলে আমার রুমে চলে আসতো, এবং এসে এরকম করতে করতে আমার ভাইয়া তখন প্রায় 1.5 মাসের মতো ছিল। এবং 1.5 মাসের মধ্যে ভাবির তখন যে মেয়েদের একটা মাসিক যে একটা সমস্যা হয় প্রতি মাসে, ওইটা বন্ধ হয়ে গেছে। এবং ওইটা বন্ধ হয়ে যাওয়া মানেই তো হচ্ছে বেবি কনসেপ্ট করা। এবার ভাবি আমার আম্মারা বলতেছে যে আমার তো এই মাসে এটা হয় নাই, তাইলে মনে হয় আমি বেবি কনসেপ্ট করছি। এবার ভাবি যখন এটা বললো আমার আম্মাকে, আম্মাও তো তখন খুশি, আমার আব্বাও খুশি। আব্বা আম্মা বলতেছে আমার ছেলে, মানে আমারে বলতেছে এটা তোফাইলের অবদান, তোফাইল থেকে পানি পড়া তাবিজ পড়া এনে দিছে, এবং এইটা খাওয়ার পরেই আজকে এরকম পরিবর্তন ঘটছে। মানে এত খুশি সবাই বলার মতো না। এবং পরিবারের এই খুশিটা দেখে না আমার নিজের কাছে অনেকটা ভালো লাগলো, যে আজকে আমার বাবার মুখে হাসি, আমার মায়ের মুখে হাসি, আমাদের গোটা পরিবারের প্রত্যেকটা মানুষ অনেকটা খুশি হলো, সবার মনে শান্তি ফিরে আসলো। যদিও আমি একটা পাপ করলাম, আমি আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহর কাছে মাপ চাইবো, এবং মাপ চেয়ে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমার ওই পাপের কারণে আজকে আমার পরিবারের প্রতিটা মানুষের মুখে হাসি ফুটেছে, এবং প্রতিটা মানে আমাদের গোটা পরিবারে অনেকটা সুখে শান্তির স্পর্শ পেয়েছে। তখন খুব ভালো লাগলো, মানে এতটাই অনুভূতিতে এতটাই ভালো লাগলো, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। এরপরে ভাইয়া 3 মাসের মতো দেশে ছিল, এবং 3 মাস দেশে থাকার পরে ডাক্তারে কিছু নিয়ম কারণ দিল, ভাইয়াগুলো মানলো, মাইনা ভাইয়া তখন বিদেশে আবারও চলে গেল। এবং এরকম করে সময়গুলো 1 দিন 2 দিন 3 দিন করে পাস হতে হতে একটা পর্যায়ে আমার ভাবির ঘরে একটা ছেলে সন্তান হয়েছে, এবং এতটাই সুন্দর হয়েছে যা আসলে বলার মতো না। ভাইয়ার নামের সাথে মিল রেখে তার নাম রাখলো তামিম হোসেন। যদিও সন্তানটা আমার, মানে আমি ভাবি যেটা বলে বা আমি যতটুকু জানি, কিন্তু সন্তানটা দেখতে হয়েছে অবিকল আমার ভাবির মতো, একেবারে ফর্সা হয়েছে, সুন্দর হয়েছে। আমার ভাইয়া কিন্তু আমার মতো না, আমার বড় ভাইয়া যথেষ্ট পরিমাণে লম্বা, ফর্সা, খুব সুন্দর চেহারা, বাট আমি ছিলাম ভাইয়ার পুরো এগেনেস্ট, মানে উল্টা, একেবারে কালো ছিলাম, খাটো ছিলাম। তা আমি আবার ভয় পাইতাম যে বাচ্চারা যদি আমার মতো হয় বা আমার চেহারার মতো হয় বা এরকম যদি হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাই আমি মনে মনে নামাজ পড়তাম, আল্লাহকে আমি বলতাম যে বাচ্চা যাতে আমার মতো না হয়। যদি এটা পাপ, মানে অনেকেই বলবে যে ভাই এটা কীভাবে সম্ভব, আপনি এরকম একটা পাপ করে আবার আল্লাহর কাছে আপনি এটা চাইতেন। তো পাপ তো জানি, এরপরও বলতাম যে যাতে অন্তত আমার মতো না হয়। তো অনেকটাই ভাবির চেহারা পাইছে বা কিছুটা আমার পাইছে, কিন্তু আমি আর আমার তো আপন ভাই, এটা আর বুঝতে পারলো না। পরে বাবুটা হইলো, বাবুটার বয়স তখন প্রায় আপনার 3 বছরের কাছাকাছি, 3-3.5 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে করাবে। তখন আমি লাইব্রেরি চালাইতেছি, আমার একটা লাইব্রেরি আছে, বইপত্র বিক্রি করি, ইসলামিক বই, মানে সব ইসলামিক বই, দিনী বই বিক্রি করতেছি, লাইব্রেরি তখন আমি চালাই। আব্বা তখন মেয়ে খুঁজতেছে, যে ভালো একটা মেয়ে খুঁজবে। তো এমন করতে করতে জান্নাতুল জুই নামের একটা মেয়ে আমার আব্বার হচ্ছে, মানে আব্বার মাদ্রাসার এক মেয়ে, মানে আব্বার ছাত্রীর মেয়ে, মানে আমার আব্বা একটা মেয়েরে পড়াইছিল, ওই মেয়ের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওই মেয়ের ঘরের মেয়ে, নাম হচ্ছে জুই, ওই মেয়েটা আমার আব্বা তখন আমার জন্য ঠিক করলো, এবং আমার মাকে বললো মেয়ে দেখে আসার জন্য। তো জুইকে দেখতে গেলো এবং আমাকে নিয়ে গেলো। আমি যাওয়ার পরে অবাক হয়ে গেলাম যে জুই দেখতে অনেক সুন্দর, অনেক লম্বা, ফর্সা, এবং চেহারা খুবই মায়াবী এবং দেখার মতো একটা মেয়ে। তাই আমি চিন্তা করি যে এত সুন্দর মেয়ে, এই মেয়েকে আমার কাছে বিয়ে বসবে বা এই মেয়েকে আমাকে বিয়ে করবে, আমার মনেই হয় না যে এই মেয়ে আমাকে বিয়ে করবে। কেন এত সুন্দর একটা মেয়ে সে কীভাবে আমাকে বিয়ে করবে, এটা হতে পারে না। এরপরেও আমার আব্বা আম্মা বুঝায়, আমার আব্বা আম্মার মুখের দিকে তাকায়, মেয়ের পরিবার তখন রাজি হয়, কিন্তু মেয়ে রাজি হচ্ছে না, মেয়ে রাজি হয় না। আর আমাকে ফুললি সাপোর্ট করতেছে সালমা ভাবি তার গয়নাগাটি দিয়া মেয়েরে বুঝায় শোনায়, মানে মেয়ের সাথে একরকম ফ্রেন্ডশিপ করে ফেলে। তখন মোবাইল আসে, মোবাইলে মেয়ের সাথে কথা বলতো, মোবাইলে কথা বইলা একদম মেয়েরে পটাই ফেলে। মেয়েরে এমনে অমনে এভাবে ওইভাবে অনেকভাবে বইলা আমার ভাবি তখন মেয়েরে বান্ধবী বানায়, যে আমরা দুজনে একসাথে থাকবো, আমরা ঘুরবো ফিরবো খাবো, আমরা কক্সবাজার যাবো, আমরা সেন্ট মার্টিন যাবো, আমরা সুন্দরবনে যাবো, আমরা ঘুরবো, আমরা এনজয় করবো, তুমি চলে আসো। এবং মেয়েরে পুরো আমার ভাবি একাই পটাই ফেলে, এবং পটাইয়া অনেক কষ্টের পরে তখন এই মেয়ের সাথে আমার বিয়ে হয়। আর আমার ভাবিও কথা হচ্ছে, ভাবি জুইকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমাকে বিয়ে করাবে না, কারণ জুইয়ের সাথে ভাবির বন্ডিংটা অনেক ভালো হয়েছে। ভাবির কথা জুই শোনে, এবং জুইয়ের কথা ভাবি শোনে, ভাবির কথা জুইয়ে শোনে। এখন এই জন্য ভাবি এই মেয়েকে বিয়ে করাবে। আর আমার ভাবি যেহেতু বলছে এই মেয়েকে বিয়ে করাবে, আমার আব্বা আম্মা তো তখন চুপ, ঠিক আছে। তো যাই হোক, এবার জুইয়ের সাথে আমার সব কিছু ঠিকঠাক হলো, আমার বিয়ে করে আলহামদুলিল্লাহ বাসর করে আসলাম। আমি তো ভাই আল্লাহর কাছে শুকর, কারণ আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারি না যে আমার বউটা এত সুন্দর হবে।
আমি জীবনে কখনো স্কুল জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নেই, কারণ মেয়েকে দেখলে আমার কাছে মনে হয় যে এ কি আর আমার সাথে প্রেম করবে, এ আমাকে ভালোবাসবে। মেয়েরা মানে কোনোদিনও মেয়েদের দিকে আমি এরকম চোখ তুলে তাকাইতাম না। মেয়েদেরকে দেখলে আমি অন্যদিকে তাকায় থাকতাম, মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলতাম না। পরে আলহামদুলিল্লাহ যাই হোক, এই মেয়েটাকে আমার আব্বা আম্মা তখন পার্মানেন্টলি ঠিক করলো, এবং ঠিক করার পরে ওর সাথে বিয়ে হলো, বাসর ঘরে আসলাম আমি। আলহামদুলিল্লাহ আমার বাসর ঘরও পরিপূর্ণ হলো। এবং এরপর আমি দোকানদারি করতেছি। সারাক্ষণে জুই আর আমার সালমা ভাবি একসাথে, এই দুজনের উঠা বসা একসাথে, খাওয়া দাওয়া একসাথে, মানে একদম একজন আরেকজনকে ছাড়া কিচ্ছু বোঝে না, একজন আরেকজনকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমার এরকম হয় মাঝে মাঝে যে রাতের বেলায় আমার জুই আমারে বলে যে আমি সালমা ভাবির সাথে ঘুমাবো। তাই বললাম এইটা কেমন ধরনের কথা, মানে এইটা কেমন কথা যে তুমি সালমা ভাবির সাথে ঘুমাইবা কেন? আমাকে বলে যে না, আমার এখানে ভালো লাগতেছে না তোমার সাথে ঘুমাইতে, আমি সালমা ভাবির সাথে ঘুমাবো। তো চলে যেত, ও চলে গিয়া সালমা ভাবির সাথে ঘুমাইতে। এরকম অনেক দিন আমি এগুলো দেখতে পাইছি, আমি নিজের চোখে দেখতাম। তো যাই হোক, এমন করেই সময়গুলো কাটতেছে। এবং এরকম করে কাটতে কাটতে আমার ঘরে কিন্তু তখন সন্তানাদি হয় না। আর আমারও কেন সন্তানাদি হয় না আমি সেটা জানি না। আমি বিয়ে করছি প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছরের মাথায়। এবং 1 বছর পরে জুই তখন প্রেগনেন্ট হয়, প্রথম প্রেগনেন্ট হয়। এবং জুই যখন বেবি কনসেপ্ট করে তখন আমার ভাবি বলতেছে যে দেখবা জুইয়ের ঘরে একটা মেয়ে হবে, তোমাদের একটা মেয়ে সন্তান হবে, এরকম করে সবসময় বলতে আমার ভাবি। এবং আলহামদুলিল্লাহ ভাবির কথা মতো আমার একটা মেয়ে সন্তান হয়, আমার একটা মেয়ে হয়। তা আমার মেয়েটা অবিকল আমার বড় ভাইয়ের মতো হয়। মানে এই মেয়েটাকে যে কেউ দেখলে বলবে আমার বড় ভাইয়ের মেয়ে, মানে বড় ভাইয়ের মতো চেহারা হয়, আমার কিছুই পায় না। মানে আমি তো কালো ছিলাম, খাটো ছিলাম, মেয়েটা এত ফর্সা হয় বলার মতো না। এবং মেয়েটা হওয়ার 1.5 বছরের মাথায়, আমার মেয়েটা হওয়ার 1.5 বছরের মাথায় আমি হঠাৎ করে খেয়াল করে দেখি জুই জানি সারাক্ষণই কেমন আমার সাথে ঝগড়া করার একটা মানে নিয়ে থাকে। মেয়েটা হয়েছে তখন 1.5 বছর হয়েছে, আমি তখন লাইব্রেরি চালাইতেছি। আমার আব্বা তখন আপনার করে ফেলছে, বাড়িতে চলে আসছে, মানে আব্বা চাকরি ছেড়ে দিচ্ছে। তখন আমার লাইব্রেরি আর ভাইয়া বিদেশ থেকে টাকা পাঠাইতো। আমার লাইব্রেরিতে আসলে ওভাবে পরিবার চলতো না, ভাইয়ের বিদেশের টাকা আমাদের পরিবার চলতো, গোটা ভাইয়ের টাকা বসেই মানে আমাদের গোটা পরিবার চলতেছে। এরকম করতে করতে আমি খেয়াল করতাম যে জুই আমার উপরে কেন জানি খুব রেগে যেত, মানে কথায় কথা রেগে যেত, ওর রাগ অনেক বেড়ে যায়। মারে বললাম যে মা, তোমাদের বৌমায়ের রাগ এত বেড়ে যাইতেছে, মানে কারণ কি? ওরে কোনো কিছু বলা যায় না, মানে কোনো কথা বললে কুকুরের মতো মানে ধরে বসে, এবং কেমন জানি কথা বলার সময় চোখ টোক সব লাল করে ফেলে। একটা অন্যরকম পরিস্থিতি ওর মাঝে দেখতে পাই। মারে বললাম যে মা এরকম করে কেন? আমার আম্মা বলে তা তো জানি না, তে মনে হয় জিনি টেনে আচর করছে, তাবিজ তো মান দে। তাই তাবিজ যাই না পড়াই, তাও ঠিক হয় না, খুব খারাপ ব্যবহার। কারণে আমার মেয়েটারে মারে, আমার মেয়েটার গায়ে হাত তোলে, মানে আমার মেয়েটারে মারে, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার ভাবির সাথে খারাপ ব্যবহার করে, কারোর সাথেও বনে না। যে ভাবিকে ছাড়াও কিছুই বুঝতো না, ভাবির সাথে প্রতি রাতে ঘুমাইতো, আমাকে বলতো আমি ভাবির কাছে যাবো, ভাবির কাছে ঘুমাবো। মানে সেই বউ আমার এখন আর ভাবির কথাও শুনতে পারে না, মানে ভাবির কথা শুনলে খেপে যায়, মানে ভাবির কথাও শোনে না। এখন কি হয়েছে আমি বলি যে আমার কাছে বলো তোমার কি হয়েছে, আমাকে তো বলতে পারো, আমাকে অ্যাটলিস্ট বলো যে কী সমস্যা, এরকমটা কেন করতেছো, হঠাৎ কেন এরকম করতেছো, এরকম পাগলামি কেন করতেছো? আমাকে বলে আমি তোর সাথে কথা বলতে চাই না। আমাকে মানে ও কোনোদিনও আমাকে মানে তুমি পর্যন্ত বলতো না, মানে আপনি বলতো, এতটাই সম্মান করতো। এখন আমাকে তুই করে ডাকে। তো আমি তোরে ভালোবাসছি, মানে একরকম এত সুন্দর একটা বউ পাইছি, এত ভালোবাসা, তো এখন ও আমার সাথে এরকম করে। এরকম করতে করতে একদিন শুক্রবার ছিল, মানে সরি বৃহস্পতিবার রাতের বেলায় আমারে বলতেছে, আমরা একসাথে ঘুমাইছি, পর আমারে বলে কালকে তো শুক্রবার একটা ভালো দিন, আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দিবা, এভাবে আমাকে বলে। আমি তখন বললাম উত্তর দিব না কেন, তুমি যে কোনো প্রশ্ন করো আমি উত্তর দিব। ও আমাকে বলে সত্যি সত্যি বলবা? আমি বললাম হ্যাঁ, যদি ঘটনা সত্যি, যদি আমি জেনে থাকি তাহলে অবশ্যই সত্যি বলবো। আর তোমার কাছে আমি মিথ্যে বলতে যাবো কোন দুঃখে? আমার মিথ্যে বলার প্রয়োজন নাই, আমি অবশ্যই সত্যিটাই বলবো, তুমি আমাকে বলো। ও তখন আমাকে বলো আচ্ছা তোফায়েল, আমাকে কি বলবা যে তোমার বড় ভাইয়ের ছেলে তামিমের বাবা কে? এই প্রশ্ন করার পরে আমি তখন চুপ হয়ে যাই যে কী ব্যাপার, ওইটা আমার কি প্রশ্ন করলো? এরকম প্রশ্ন তো জীবনে কখনো কোনো দিন কেউ আমাকে করবে, এটা আমার স্বপ্নও চিন্তা করতে পারিনি যে এরকম প্রশ্ন আমার কেউ কোনো দিন করবে। তা ও আমার এটা কী প্রশ্ন করলো? আমি তখন নিচের দিকে তাকায় আসতে, আমাকে বলে কী ব্যাপার, আমার দিকে তাকায় কথা বলো, তোমার বড় ভাইয়ের ছেলে তামিম, ওর বাবাকে। আমি বললাম তামিমের বাবাকে তুমি জানো না? তুমি এত বছর ধরে আমার পরিবারে আছো, এত বছর ধরে আমার পরিবারে থাকতেছো, আমাদের সংসারে আছো, তুমি জানো না ওর বাবাকে? ওর বাবা আমার বড় ভাইয়া, তারেক ভাইয়া। বলে সত্যি এটা তোমার তারেক ভাইয়ার ছেলে? আমি বললাম হ্যাঁ।
এটা তারেক ভাইয়ের ছেলে। আমাকে বলতেছে শিওর? আমি বললাম হ্যাঁ শিওর। শিওর শিওর হওয়ার কি আছে, তুমি দেখো না। ও বলে না, ছেলেটার চেহারা না তোমার মতো। আমি বললাম ধুরো, ছেলের চেহারা আমার মতো? আমার মেয়ের চেহারা তো আমার বড় ভাইয়ের মতো, তাহলে কি আমার মেয়ের বাবা কি আমার বড় ভাই? তুমি কি এটা বলবা? ও আমাকে বলে দেখো তোফায়েল, আমি তোমার সাথে দুষ্টুমি করতেছি না, আমি খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতেছি। আমাকে সত্যি করে বলো যে সালমা ভাবির ওই ছেলের বাবাকে। আমি বললাম অবশ্যই তারেক ভাইয়া। ও বলে তুমি কি পারবা এটা কোরআনে হাত দিয়া বলতে? আমি বলি তুমি এই বিষয়টা নিয়ে কোরআন শরীফ নিয়ে আসতে চাচ্ছ? মানে কোরআনে হাত দিয়ে আমাকে বলতে হবে? তুমি কি পাগল হয়ে গেছো? কোরআন তোমার কাছে এতটা তুচ্ছ হয়ে গেছে? এই সামান্য বিষয়টা নিয়ে আমি কোরআন ধরবো? আমাকে বলে সামান্য বিষয়? তোমার কাছে এই বিষয়টাকে সামান্য মনে হয়? আমি বললাম হ্যাঁ, সামান্য বিষয় তো সামান্যই মনে হবে। এটা কি সামান্য বিষয় নয়? এটা তুমি কী বলতেছো? এটা কোনো কথা নাকি? এগুলো উল্টাপাল্টা কথা বাদ দিয়ে ভালো কথা বলো। ভালো কথা বলতে পারো না? ও আমাকে বলে যে আমি জানি তামিমের বাবা তুমি, তামিমের বাবা তারেক ভাই না। আমি বললাম দেখো উল্টাপাল্টা কথা বলো না, এরকম উল্টাপাল্টা কথা ভালো লাগে না। এই বলে ও তখন ঘুমিয়ে গেছে, আমার শুয়ে আছে, আমি তখন ঘুমের অভিনয় করতেছি। আমার তো ঘুম আসে না, মানে ঘুমের অভিনয় করতেছি, চোখটা কোনো রকমে বন্ধ করে আছি, আর মনে মনে ভাবতেছি এটি কী বললো আমারে, ও এটা জানলো কীভাবে। এবং সকালে ঘুম থেকে ওঠার পরে আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে কী করতাম, মসজিদে যাইতাম, নামাজ পড়তাম, নামাজ পড়ে আইসা হাত মুখ ধুয়ে আমি আমার বউরে নিয়ে বসা মানে গল্পগুজব করতাম, কথাবার্তা বলতাম। সেদিন আমি সকালে উঠে নামাজ পড়ছি, নামাজ পড়ে আইসা আমি শুধু ভাবিরে খুঁজতেছি, ভাবিরে কইবে। পুকুর পাড়ে ভাবি আপনার হাঁড়ি পাতিল ধুইতে গেছে, আমি পুকুর পাড়ে গেছি। যাওয়ার পরে আমি ভাবির সাথে কথা বলবো, এই সময় পিছনের দিকে তাকায় দেখি জুই তখন উঠানের মধ্যে তাকায় একদম আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। আমি বললাম কী ব্যাপার ভাবি, ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি, কি কিছু বলবা? আমি বললাম না কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। এই কথা বলে আমি চলে আসছি। ঘরে আসার পরে জুই তখন আমার বলে তোমার ভাবিরে বলতে গেছিলা কালকে রাতের কথা? আমি বললাম আরে না, ভাবিরে কী বলবো, এটা কি ভাবিরে বলার মতো কথা? এটা কীভাবে ভাবিরে বলবো? এটাকে আদৌ ভাবিকে বলার মতো কথা? এটা কি বলতেছো তুমি? আমাকে বলে বললি না কেন? তোর ভাবিকে বলতি যে আমি কালকে রাতে তোর এটা বলছি। আমি বললাম জুই দেখো, তুই করে কথা বললো না, আপনি করে কথা বলো, আমি তোমার স্বামী। আমাকে বলে তোর মতো স্বামী তুই না, এই তুই আজকে ইয়েতে গিয়ে সেলুনে গিয়ে তুই ধারেই কামাই ফেলবি। আর তুই টুপি পরিস কেন, পাঞ্জাবি পরিস কেন, তুই হাফ প্যান্ট পরবি, তুই তো ইউরোপিয়ান, তুই তো মুসলিম না। আমাকে এটা বলে। ভাই ব্যবহার ওর খারাপ হইতে আসে এরকম একটা অবস্থা হয়ে গেছে যা বলার মতো না। আমি একদিন সহ্য করি, 2 দিন সহ্য করি, কোরআন শরীফ নিয়ে আসে, কথায় কথা আমাকে বলে নে কোরআনে হাত দিয়া বল, তুই কোরআনে হাত দিয়া বল যে তোর ভাবির যে সন্তান তামিম, ওই তামিমের বাবা তুই না, তুই কোরআনে হাত দিয়া বল, মানে কোরআন শরীফ নিয়ে আসে। তা আমি তো কোরআনে হাত দিয়ে কখনোই বলতে পারবো না, আর ভাবির সাথেও কথা বলার সুযোগ পাই না। এরকম করতে লাস্ট পর্যন্ত একদিন আমি ভাবির একটু সুযোগ পাইছি, পাকঘরের মধ্যে ভাবি রান্না করতেছে, আমি ভাবছিলাম যে মনে হয় জুই ঘুমাই আছে, এইটা মনে করছিলাম যে জুই মনে হয় ঘুমাই আছে। এইটা মনে করে আমি তখন পাকঘরের দিকে আসছি, দুপুরবেলা রান্না করতেছে। ভাবি আমি বললাম ভাবি এটা তুমি কী করলা? ভাবি আমার বলে কী করলাম? আমি বললাম তুমি কিছু করো নাই। এরকম করে কথা বলতেছি, হঠাৎ করে জুই পিছন থেকে এসে আমার হাত ধরে টান দিছে। আমি দেখলাম ও শুয়ে আছে, আমি ভাবছি ও মনে হয় ঘুমাই গেছে। টান দিয়ে বলতেছে এখানে কথা বলো না, ঘরের মধ্যে আসো। এই ঘরের মধ্যে আসো বলতেছে, আমার টান দিয়ে নিতেছে। এই পর্যায়ে ভাবি তখন একটু রেগে গেল, কারণ অনেক দিন ধরেও ভাবির সাথে এরকম খারাপ ব্যবহার করে, ভাবির সাথে ঠিকমতো কথা বলে না, ভাবিরেও খারাপ ব্যবহার করে, সবার সাথে খারাপ ব্যবহার করে। এখন আজ যেহেতু ভাবির সাথে কথা বলতেছে, আমার হাত ধরে টান দিয়ে ঘরে নিতেছে, ভাবি তখন একটু রেগে গেছে। রেগে বলতেছে এই জুই তুই এগুলো কী শুরু করছিস? এগুলো তুই কী শুরু করেছিস? তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি হবে না? এইটা কি তুই এরকম হাত ধরে ঘরের দিকে নিয়ে যাচ্ছিস কেন? তুই এরকম খারাপ ব্যবহার করতেছিস কেন? তোর তো আমি ভালো মেয়ে মনে করছিলাম, তুই তো আসলেই খারাপ। এই ভাবি এটা বলার পরে ও তখন আমার ভাবিরে তুই করে বলতেছে, আর তুই তো আরও খারাপ, তুই তো আমার থেকেও আরও বেশি খারাপ। এবং এরকম করে যখন ও ভাবির সাথে ব্যবহার করতেছে, আমার আব্বা আম্মা তখন ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, আমার ভাইয়া তো বিদেশে। তখন আমি চিন্তা করলাম যে আরে না, এটি কীভাবে সম্ভব? আমি তখন চিন্তা করলাম যে জুই আবার উল্টাপাল্টা ঠাস করে বলে ফেলে কি না এইসব কথা, যেগুলো আমার আজকে কয়েকদিন ধরে বলতেছে। এই উঠানের মধ্যে আমি তখন জুইকে ঘরে নেওয়ার জন্য চেষ্টা করি, তুমি ঘরে আসো। আমি ঘরে নিতে চেষ্টা করি, ও তখন করে কি ধাপ করে জুতোগুলো আমাকে বাড়ি দিয়ে বসে, পায়ের জুতা খুলে আমাকে বাড়ি দিয়ে বসে, এবং বাড়ি দিলে পরে আমি সহ্য করতে পারি না। তখন আমার রাগ আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আমি তখন ওরে কুকুরের মতো এনে মারতে শুরু করি, এবং যখন ওরে মারতে শুরু করে আমার ভাবি, আমার বাবা, আমার মা সবাই এসে আমাকে ধরে। এবং এই মারামারির মাঝে তখন গ্রামের যে মানুষগুলো আছে, বাড়ির মানুষগুলো, এখন গ্রামীণ মানুষগুলো তখন সবাই এখানে চলে আসে।
এবং সবাই আসে, সবাই আসার পরে সবাই তখন একদম চারপাশে গোল হয়ে দাঁড়ায় যায়, কী হয়েছে, ঘটনা কি হচ্ছে এখানে। এবার আমার বউ তখন লাফ দিয়ে, আমার মেম্বার আসে ওইখানে, আবার গ্রামের আমাদের সর্দার যে সেই আবার মেম্বার, আমার বউ জুই তখন দৌড় দিয়ে মেম্বারের কাছে যে বলতেছে, আপনি এই এলাকার মেম্বার, এটা হাজি সাহেব। আমার আব্বার দিকে আঙ্গুল তুলে বলে, ও হাজি সাহেব হজ করছে, তার বউ হাজি, তারা হাজি না, তারা একটা ফাজি, তারা অনেক বড় খারাপ। আপনি জানেন এই যে বড় আমার বড় জাল, এই যে মানে সালমা ভাবির যে ছেলে আছে, এই যে তামিমের বাবাকে জানেন? তামিমের বাবা আমার স্বামী তোফায়েল। আমার এই তোফায়েল, আমার স্বামী এই মহিলার সাথে অবৈধ কাজ করে এই সন্তান জন্ম দিছে। এই সন্তানের বাবা তারেক ভাই নেই, সন্তানের বাবা আমার স্বামী। আমি উচিত কথা বলতে গেছি বইলা ওই মহিলা আমারে মারতে আসছে, আর আমার স্বামী আমার কুকুরের মতো পিটাইছে। তো এই কথাগুলো তো মনে করেন এইভাবেই হচ্ছে পুরো গ্রামে ছড়াই গেছে। আমার আব্বা তখন একদম হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আব্বা বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এইটা কি, মানে এইটা কীভাবে সম্ভব? এইটা তো হতে পারে না। আমার আব্বা বারবার বলতেছে, এই তুই বউ নিয়ে ঘরে যা। আমারে বলে, এই তুই বউ নিয়ে ঘরে যা, তোর বউ নিয়ে ঘরে যা, তোর বউরে ঘরের ভিতরে নিয়ে যা। আব্বা চিৎকার করে বলতেছে যে তোর বউরে ঘরের মধ্যে নিয়ে যা, তোর বউরে এখান থেকে নিয়ে যা। কিন্তু আমি আর ওরা আনতে পারি না। ও তখন ওই মেম্বারের আশ্রয় নিয়ে গেছে এবং ও বলতেছে যে এইটার বিচার হবে, এটার বিচার হইলে পর এই বাড়িতে আসবে, নাইলে আসবে না। এই বলে আমার মেয়েটারে কোলে করে নিয়ে ও তখন আমার জামা কাপড় নিয়ে বাড়ি থেকে চলে গেছে। মেম্বার তখন বলতেছে, ওরে বাধা দিয়েন না, ওর যে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, ওর চলে যেতে চলে যাক। ওই তখন আমার মেয়েটারে নিয়ে জামা কাপড় নিয়ে বেরিয়ে চলে গেল। ও চলে যাওয়ার পরে আমার ভাবিও তো তখন একদম জুতার বাড়ি খাওয়ার মতো অবস্থা। ভাবিও তখন আমার বাইস্তারে কোলে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। আমি তখন আস্তে দোকানে আসছি এবং এই খবর মুহূর্তের মধ্যে আমার ভাইয়ার কানে চলে গেছে। কারণ আমার ভাইয়া গ্রামের সবার সাথেই কথা বলে। আমার ভাই এরকম একটা মানুষ, গ্রামের প্রতিটা মানুষের ফোন দেবে, বাড়ির মানুষের প্রতিদিন ফোন দিয়ে খোঁজ খবর নেবে। কারণ ভাইয়া তখন সবার সাথে আলোচনা করে, কথাবার্তা বলে, ইমুতেই প্রত্যেকের সাথে ভাইয়া কথা বলে। এবার ভাইয়ার আমারে ফোন টোন দেয় নেই। মাগরিবের পরে আমার আব্বা তখন দোকানে গেছে। মানে আব্বার দিকে তাকায় তখন বুঝলাম যে আব্বার মনটা অনেক খারাপ, মানে পারতেছে না যে আব্বা মরে যাবে, এরকম একটা অবস্থা। দোকানে যে আমার জিজ্ঞেস করতেছে, তোফায়েল আজকে দুপুরে যেটা হইলো এটা কি হইলো আমারে বলে। আমি তখন বলি, তো লাইব্রেরিতে বসেছিলাম না। আব্বা কিছুই হয় না, কিছুই না। আমার আব্বা বলে, কিছুই না মানে কি? আমি বললাম, এটা কিছুই না আব্বা, এটা আমার বউ পাগল হয়ে গেছে এবং পাগল হয়ে যাওয়ার পরে ও একটু মাথা মতো ঠিক ছিল না, কী বলছে না বলছে এগুলো বাদ দেন তো। আমার আব্বা বলে, তুই সালমার জন্য কোত্থেকে তাবিজ আনছিলি, পানি পড়া আনছিলি? আমি বললাম, আব্বা আনছি, এটা যশোর থেকে অনেক দূরে। আমার আব্বা বলে, আমার ওই কবিরাজের বাড়িতে নিতে পারবি? আমি বললাম, আব্বা তোমার আজকে 7-8 বছর 10 বছর আগের কথা এখন কি আমার মনে আছে কোন বাড়ি থেকে আনছি, কোন জায়গা থেকে আনছি? এগুলো তো এখন আমার মনে নেই আব্বা, এগুলো বাদ দেন তো, এইসব কথাবার্তা আপনি শুনেন না। আমার আব্বা বলে, না, আমার জানতে হবে তুই কী এমন পানি পড়া তাবিজ পরে এনে দিলি যেটা দেওয়াতে মুহূর্তের মধ্যে সালমার ঘরের সন্তান হয়ে গেল। এবং তুই এসে আমারে বলতেছিস মেয়ে ঠিক করে ফেললাম, বিয়ে দিয়ে আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো, সে জায়গায় তুই আমার এসে বলতেছিস একটু সময় দেওয়ার জন্য এবার সালমার ঘরে সন্তান হবে। তুই কীভাবে শিওর হয়ে গেলি যে সালমার ঘরে সন্তান হবে? আমি তখন বললাম, আব্বা দেখো, এইসব বিষয় নিয়ে কথা বলতেছেন, এই বিষয়গুলো যতটাই মানে মাটি দেওয়া যায় ততটাই ভালো। আমার আব্বা বলে, তোর ভাই তারেক দেশে আসতেছে। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে বসছে। বললাম, কেন? বলে, তোর ভাইয়া দেশে আসতেছে। কেন আসতেছে এটা জানি না, ও বলতেছে 2 দিনের মধ্যে দেশে আসবে। তো ভাইয়ার তো সৌদিতে অবস্থা অনেক ভালো ছিল, ভাইয়ার নিজের ব্যবসা বাণিজ্য ছিল, দোকানপাট ছিল। তখন আমি বললাম যে ভাইয়া দেশে আসলে তো বিষয়টা আরও খারাপের দিকে চলে যাবে আব্বা, ভাইয়াকে কি কোনোভাবে আটকানো যায় না যে ভাইয়া দেশে না আসুক, আমরা ভাইয়ের সাথে ফোনে কথাবার্তা বলে বিষয়টা ঠিক করি? আমার আব্বা বলে, না, ও দেশে আসতেছে। তো জানি না আল্লাহ তাআলা আমার ভাগ্যে কী রাখছে। আমি জীবনে কোনোদিন কারো ক্ষতি করি না। আমার বাবার বিঘায় বিঘায় সম্পত্তি আমি মানুষকে দান সরকার করেছি, মানুষের সাহায্য সহযোগিতা করেছি, মানুষের বিপদে নিজের বাপের সম্পদ বিক্রি করে দিয়েছি। আজকে আমার পরিবারে আল্লাহ এই কোন খেলা দেখাচ্ছে, আল্লাহ আমার পরিবারে এই কোন খেলা দেখাচ্ছে, আমি এই কোন খেলার সম্মুখীন হলাম আমি তো জানি না। রে বাবা। আমার আব্বা এরকম করে কান্না করতেছে। আমি বললাম, আব্বা কান্না করেন না, কান্না করে তো কোনো লাভ নাই। কান্না করলেই কি কোনো কিছু সমাধান হয়ে যাবে? কান্না করলে তো সমাধান হবে না। আমরা দেখি কি করা যায়। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ সব ঠিক করে দিবে। আমার আব্বা তখন একরকম কান্না করতে করতে দোকান থেকে বেরিয়ে গেছে। আমার বউ তো বাচ্চা নিয়ে চলেই গেছে। রাতের মধ্যে আমি তখন আস্তে আস্তে করে রাত্র 10:30টার দিকে আমি তখন বাড়ির দিকে গেছি। বাড়ির দিকে যাই দেখতেছে আমার ভাবির ঘরে আলো জ্বলতেছে, আমার আব্বা আম্মা বাতি নিভাই শুয়ে গেছে। ভাবি তখন চুরি কইরা আস্তে আস্তে করে তামিমরে ঘুম পাড়ায় আমার ঘরের দরজায় এসে আমার দরজা নক করতেছে। আমি তখন দরজা খুলে নিচের দিকে তাকে আসি, কিছু বলি না। ভাবি আমার বলে, এটা কি হইল তোফায়েল? আমি বললাম, ভাবি আমি তো জানি না কি হইল,
ভাবি, আজকে তো আমার বউ জুই এখানে নাই, তুমি কি সত্যি করে বলবা যে জুই কিভাবে জানলো ঘটনাটা? এটা তো তুমি আর আমি ছাড়া কেউ জানার কথা না ভাবি। আমাদের এমন গোপনীয় একটা বিষয় জুই কিভাবে জেনে গেল? জুইরে কি বললো? আমার ভাবি বলে আমি জানি না। আমি বললাম না, তুমি জানো, অবশ্যই তুমি জানো। তুমি জানি না বললে তো হবে না। জুই তোমার সাথে উঠতো বসতো, তোমার সাথেই কথাবার্তা বলতো, তোমারে ছাড়া জুই কোনো কিছুই বুঝতো না। 24টা ঘন্টা তোমার পিছনে লাগিয়া থাকতো এবং তুমিও জুইকে ছাড়া কোনো কিছু বুঝতো না। তোমাদের মাঝে এত ভালো সম্পর্ক, এত মধুর সম্পর্ক, আর জুই যদি এটা জেনে থাকে, হয় আমি বলছি না হয় তুমি বলছো। ভাবি তখন আমার বলে, তোর বউ অনেক চালাক রে, আমি আসলে বুঝতে পারি নাই। আমার কাছ থেকে এই কথা সেই কথা বলে কোন কথার ফাঁকে যে আমি বলে দিছি আমি নিজেও জানি না। আমি বললাম, ভাবি যে বলে দিছো এটা কি বলে দেওয়ার মতো কথা? আর ভাবি তখন কাঁদতে কাঁদতে বলে, এখন তো তোর ভাইয়া দেশে আসতেছে। আমি বললাম, হ্যাঁ, আব্বা সন্ধ্যার সময় দোকানে গেছে, যে বলছে ভাইয়া নাকি দেশে আসবে। ভাবি বলে, এখন আমি কি করব? আমি বললাম, তো ভাইয়া আসলেই সমস্যা কি? তুমি ভাইয়ারে বলবা, ভাইয়া আসলে তো সমস্যা নাই। আমার বইয়া বলবা যে আমার বউ পাগল, পাগলামি করে কি বলছে, এগুলো কোনো কথা না। ভাবি বলে, এটা কি তোর ভাই মানবে? তোমার ভাইয়ের তো তুমি চিনো, তো কত রাগী, ওর মতো রাগী মানুষ দুনিয়াতে আছে, অত খারাপ, ও তো এগুলো মানবে না, আল্লাহ জানে কি হয়। আমি বললাম, দূরও চিন্তা করো না তো, আল্লাহর উপরে ছেড়ে দাও, যা হবার ভালোই হবে, তুমি এখন চলে যাও। কারণ আব্বা যদি আবার ঘুম থেকে উঠে দেখে তুমি আমার ঘরের দরজায় দাঁড়িয়েছো, তাহলে আরও সমস্যা হবে। আব্বা কিন্তু এমনি আমার সন্দেহ করতেছে, অনেকটা ডাউট করতেছে, আমার সন্দেহ করতেছে যে আব্বা কিন্তু এগুলো মানবে না, তুমি চলে যাও, এটা বলতেছে। ভাবি তখন বলে যে, আমি কিন্তু তোমার ভাইরে অনেক ভালোবাসি, আমি তোমার ভাইরে না পাইলে মরে যাবো, আমি কিন্তু আত্মহত্যা করবো। আমি বললাম, ধরো ভাবি, পাগলামি করো না তো, তুমি এখান থেকে যাও, পরে চিন্তা করবো, যাও। এই কথা বলে আমি তখন ভাবিরে বের করলাম। ভাবিরে বের করে দিয়ে আমি তখন ঘরের মধ্যে একলা একলা বসে আছি। আমার জুইয়ের জামা কাপড়, আমার ছোট বাবুটার জামা কাপড় সবই ঘরের মধ্যে, এগুলো দেখতেছি আর কান্না করতেছি যে আমার সাথে এরকমটা কেন হইলো, আমার ভাগ্যটা এরকম খারাপ কেন হলো। মানে কোনোভাবেই মনটাকে বুঝাইতে পারতেছি না যে এরকমটা হলো কেন। এবং এমন করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে মানে টেনশন করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে সকালে দোকানে গেছি। ভাই বিকেলবেলা আমার দোকানে খবর আসছে আমার ভাইয়া নাকি দেশে আসছে। বিকালবেলা জুই তো আর আসে না। এবং আরেকটা খবর শুনতে পারছি, ভাইয়া নাকি জুইয়ের সাথে ফোনে কথা বলছে বাড়িতে আইসা। অনেকেই শুনছে উঠানে দাঁড়ায় জুইয়ের সাথে নাকি কথা বলছে। এবং জুইকে আমি যখন মেরে বিদায় করে দিই, জুই নাকি আমার ভাইয়ের সাথে ফোনে কী কথা বলছে, এগুলো আমি জানি না কী বলছে না বলছে, কিন্তু অনেক কথা হয়েছে। এরপরে আমি তখন কি করব, আস্তে আস্তে করে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আমি আল্লাহ ডাকতেছি, আল্লাহ এখন কি করা যায়, আল্লাহ এখন কি করা যায়, কোন বিপদে যে পড়ি। রাত্রেবেলায় দোকানে যাই না আমি, তখন মানে কি করবো, আজকে দোকানেই যাবো না, এরকম একটা পরিকল্পনা। ভাইয়ার সামনে পড়বো না, কারণ ভাইয়া তো এত আগে যে আমরা মাইরিয়ে ফেলবে, হয়তো আমরা মাইরেও ফেলতে পারে। আমি তখন দোকানে মানে যাবো না, দোকানের জাপ ফালাই দিয়েছে, ফালাই দিয়ে দোকানে শুয়ে পড়ছি। রাত্রে আনুমানিক প্রায় 11:30 থেকে 12টার মতো বাজে। ওই সময় ভাইয়া এসে আমার ডাকতেছে, মানে দরজা ধাক্কাইতে আছে যে, এই তোফাইল উঠ উঠ। দুইটা ডাক দিয়ে আমি তখন উঠছি। উঠার পরে শাটার খুলে বললাম, ভাইয়া ভালো আছেন? বলে, আমি বাড়িতে আসছি, তুই জানোস না? আমি বললাম, হ্যাঁ শুনছি তো আপনি বাড়িতে আসছেন, আপনি তো আমার ফোন দিয়ে আসার নাই। বলে, ফোন দেওয়ার মতো মুখ তুই রাখছিস? আমি বললাম, ভাইয়া আসলে এটার জন্য আমি সরি, আমার বউ তো পাগল হয়ে আর রাগে ক্ষোভে জিদ্দে কি জানি কি বলছে, এগুলো তার আমি জানি না। এখন এগুলো কোনো কথা না ভাইয়া, বাদ দেন, আমার বউয়ের কথা আপনি কিছু মনে করেন না। ভাইয়া বলে, না কিছু মনে করি না, চল বাড়ি চল, দুই ভাই বাড়ি যাবো। আমি বলছি, না ভাই আপনার বাড়ি যান, আমি এখানেই ঘুমাবো। ভাইয়া তখন আমার ধমক দেয়, ধমক দিয়ে বলে, তোরা বলছি না বাড়িতে আসার জন্য, চল বাড়ি চল। ধমক দেয়, ধমক দিলে পরে আমি বললো, আচ্ছা ঠিক আছে। পরে আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাইতেছি আর চিন্তা করতেছি কি করব, মানে কীভাবে কী করবো, মানে কিছুই বুঝতেছি না। যে বাড়িতে যাবো, বাড়িতে গেলে পরে তো এই সমস্ত বিষয় নিয়েই তো কথা হবে, এবং এই সমস্ত বিষয় নিয়ে কথা হলে আমি কীভাবে কী করবো, মানে মাথায় কিছুই আসতেছে না। আর যাই হোক, ভাইয়া বাড়িতে আনছে, বাড়িতে আনার পর আমার বেলা খাওয়া দাওয়া কর, তো খাইলাম। ভাই যেহেতু বিদেশ থেকে আসছে, মা গরুর মাংস রান্নাবান্না করছে, ভালোই পাকাইছে, খাইছি। খাইয়া ভাই আমরা বলে, সকালবেলা তোর বৌরি নিয়ে আসবি, তো শ্বশুরবাড়ির দিকে তোর বৌরি নিয়ে আসবি। আমি বললাম, ভাইয়া ও তো পাগল, ওর মাথা কথা ঠিক নেই, পরে আনবো, এখন আনতে হবে না। বলে, আচ্ছা যা শো। আমি তখন শুয়ে পড়ছি। আমি সকাল মানে সারাটা রাত ঘুমাই নাই, শুধু চিন্তা করতেছি যে আল্লাহ কী বিপদে জানি পড়ি, কী জানি কে হয়। এরকম করে সারাটা রাত মানে এরকম সেরকম এদিকে সেদিকে ঘোরাফেরা করতে করতে সকাল হয়ে গেছে। ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে দেখি যে ভাবির ঘরে বাতি চলতেছে, তারা মনে হয় সারা রাত ঘুমায় নেয়, ভাইও ঘুমায় নেয়, ভাবিও ঘুমায় নেয়। আমি এসে ঘুমাই আর সকাল 8:30টার দিকে শোয়া থেকে উঠছি। ওইটা আমি কিন্তু প্রতিদিন নাস্তা করে ঘর থেকে বেরোই। আজকে আমি নাস্তা যারা বেরিয়ে যাচ্ছে, আমার ভাইয়া আমারে বলে যে, তোফাইল কই যাস? আমি বললাম, ভাইয়া দোকান খুলবো। বলে, আয় নাস্তা করবো। আমি বললাম, ভাইয়া আমি দোকানে নাস্তা করি। তো বলে, না বাড়িতে নাস্তা করবি, আয়। ডাক দিছেও, খুব ভালো ব্যবহার, মানে অনেক ভালো ব্যবহার। আম্মা আমি ভাইয়া একসাথে বসে তখন নাস্তা করতেছে। নাস্তা করতে করতে ভাইয়া তখন বলতেছে যে, তোফাইল
আজকের দোকান খুলবি না, তোর নিয়ে এক জায়গায় যাব। আমি বললাম কোথায় যাবেন? ভাই আমার বলে হসপিটালে। আমি বললাম কেন? বলে তোর সাথে তোর আমার সন্তানের ডিএনএ ম্যাচ করে কিনা দেখব। আমি বললাম ভাই এটা কী বলেন? বলে হ্যাঁ, আমি আমার ডিএনএও ম্যাচ করবো, তোর সন্তানের সাথে টেস্ট করবো, মানে আমার সন্তানের সাথে করবো, তোরটাও করবো, দেখি কার সাথে ম্যাচ করে। আমার তখন গলা শুকিয়ে গেছে। গলা শুকিয়ে গেছে। ভাইয়া বলে কী রে, সমস্যা আছে? আমি বললাম না, সমস্যা নেই। এবার আমার বলে চল, নাস্তা করছি, বলে চল। আমি বলছি আমি যাবো না। যাবি না মানে? আমি বললাম না, আমার মানে ভাল লাগতেছে না, আমি যাব না। আর ভাইয়া বলে কেন যাবি না? আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। আমি বললাম যাবো না। ভাইয়া বলে কেন যাবি না? তাইলে বল এই সন্তানের বাবাকে, তাহলে কি তোর বউ যা বলছে তাই সত্যি? আমি তখন নিচের দিকে, কারণ আমি তো জানি ডিএনএ টেস্ট করলেই তো আমার সাথে মিলে যাবে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি এবং এরই মাঝে ভাইয়া টানাটানি করতেছে, আমি যাইতেছি না। বাড়ির মানুষ তখন আস্তে আস্তে করে জড়াইত হচ্ছে, মানে আস্তে আস্তে করে মানুষ চারদিক থেকে আসতেছে বাড়ির ভিতরে। এরকম একটা ঘটনা, তাইলে মানুষ আসবে না? ভাইয়ের সাথে তর্কাতর্কি হইতেছে, কথাবার্তা হইতেছে, জানাচানি হইতেছে। এরপরে ভাইয়া আমার টানাটানি করে আমি যাব না। ভাইয়া বলে তোর যাওয়াই লাগবে। আমি বললাম আমি যাব না। এবং এরকম করতে করতে হঠাৎ করে আব্বা ঘর থেকে একটা লাঠি নিয়ে আসছে। ভাই আইসে আমার পিটাইতে শুরু করছি, পিটাইতে এমন পিটাইছে আমার আব্বারে কেউ ধরে না, আমার ভাইও ধরে না, বাড়ির কেউ ধরে না। আব্বা আমারে পিটাইয়া বলে এই ওরে বসে আমার আব্বা কোন হুজুরে কল দিছে, হুজুর আসছে। আসার পরে আমার ভাইয়ারে বলে তালাক দে তোর বউয়েরে, তালাক দে। আমার ভাইয়া তখন মুখের উপরে আমার ভাবিরে, সালমা ভাবিরে 1 তালাক 2 তালাক 3 তালাক দিল এবং ভাবিরে বললো তালাক দে, মানে ভাবিরে জোর করে আমার আব্বা তখন তালাক নেওয়াইয়া ওই উঠানের মধ্যেই আমার আব্বা পাটি বিছে বলতেছে বিয়ে কর। আমি বললাম কারে করবো? বলে তোর ভাবিরে। এই জায়গার ভিতরে আমার আব্বা তখন টুপি পরাইয়া ভাবির সাথে আমার বিয়ে করাই দিল এই জায়গায়। এবং বিয়ে করাই দেওয়ার পরে আমি যে ঘরের মধ্যে গিয়া দরজা আটকাইছি এবং দরজা আটকে আমি বসে আছি, মানে কান্না করতেছি ঘরের মধ্যে। আর কি হইতেছে বাইরে না হইতেছে আমি এগুলো কিছুই জানি না, খাওয়া দাওয়া করি নাই, ঘুমাইও নাই, সারাটা দিন ঘরের মধ্যে বসে আছি। সকাল থেকে রাত্রে 8টার দিকে আমার আম্মা এসে তখন দরজা ধাক্কাইতেছে। পরে আমি দরজা খুলছি, খোলার পরে দেখলাম সালমা আমার আম্মুর সাথে, সালমারে তখন আমার ঘরে দিল। আমার আম্মা বলে আজকে তোদের বাসর ঘর, এটা বলে আম্মা ধাক্কা দিয়ে সালমার ঘরের মধ্যে দিল। আমার আম্মা তখন দরজা লাগাই দিছে, বাইরে দিয়ে দরজা লাগাই দিছে, তালা মেরে দিছে বাইরে দিয়ে, আমি দরজা খুলতে পারি না। সালমা এসে আমার পা ধরে চিৎকার করে কান্না করতেছে, মানে এত চিৎকার করে কান্না করতেছে বলার মতো না। ওর চিৎকার করে বলতেছে তোমার পায়ে ধরে তুমি আমার তালাক দাও, তোমার পায়ে ধরে তুমি আমার তালাক দাও, আমি আর নিতে পারতেছি না, আমি আত্মহত্যা করে মরে যাবো। আমার কাছে মনে হয় যে আমি আর বাঁচবো না, আমি আত্মহত্যা করে মারা যাব, তুমি আমার তালাক দাও। আমি তখন বললাম যে দেখো শান্ত হও না, ও শান্ত না। ওর চিৎকারে পুরো বাড়ির মানুষ মানে একসাথে হয়ে গেছে, চিৎকার করে বলতেছে আমার পায়ে তুমি আমার তালাক দাও, তুমি আমার তালাক দাও, জোরে তালাক দাও, জোরে দাও। আমি বললাম 1 তালাক 2 তালাক 3 তালাক। ও বলো জোরে দাও, আরও জোরে দাও, আরও চিৎকার করে দাও, মানে পাগল হয়ে গেছে। এবং ওইখানে কানতে ওই ঘরের মধ্যেও জ্ঞান হারিয়ে ফেলে। আমি দরজা ধাক্কিয়ে বলতেছি যে সালমা ভাবি অজ্ঞান হয়ে গেছে, দরজা খোলেন, সালমা ভাবি অজ্ঞান হয়ে গেছে, দরজা খোলেন। কেউ দরজা খোলে না। রাত্র প্রায় 2:30 3টার দিকে তখন দরজা খুলছে আমার মা। দরজাটা খোলার পর আমি ঘর থেকে একটা দৌড় দিছি, ঘর থেকে দৌড় দিয়া অন্ধকারের মধ্যে দৌড়াইতেছি, কই যাব না যাবো জানি না, মানে অন্ধকারে দৌড়াইতেছি। এবং দৌড়াইতে অন্ধকারে হাঁটতে আমি নানু বাড়িতে গেছি। সকালবেলা বলে নানু বাড়িতে গেছি এবং এই খবর নানুর বাড়ি পর্যন্ত চলে আসছে। নানাই গালাগালি করতেছে, সবাই আমার গালাগালি করতেছে, এটা তুই কী করলি, কীভাবে পারলি এটা করতে, মানে সবাই আমার দিকে আঙ্গুল তুলে তাকাইতেছে, গালাগালি করতেছে। একটা পর্যায়ে তখন আমি নানু বাড়ি থেকেও চলে গেছি এবং নানু বাড়ি থেকে চলে গিয়ে পরে আমি ঢাকায় একটা গার্মেন্টসে ভর্তি হয়েছি। যে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেছি, তাও 2 বছরের মতো। এই 2 বছর আমার বাড়ির কোনো মানুষের সাথে আমি কোনো কথাবার্তা বলি নাই, বাড়ির কোনো মানুষের সাথে আমি কোনো যোগাযোগ করি নাই। 2 বছর আমি ঢাকাতে পড়ে আছি এবং আমার নাম্বারটা ছিল, এই নাম্বারটাই চালাইছি। এবং আমার বউ 2 বছরের মাঝে আমি জানতে পারি আমার বউ জুই আমার মেয়েটাকে নিয়ে অন্য কোথাও বিয়ে বসে যায়, অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলে, আমার মেয়েটাকে নিয়ে চলে যায়। আর ভাইয়া ভাবিরে তালাক দিয়ে দেয়। আমার সাথে তো ভাবির বিয়ে হয়েছে, আমি তো বাসর করে তালাকই দিয়ে আসছি।
আর ভাবির বাপের বাড়িতে চলে গেছে, ভাইয়া আবার বিদেশ চলে গেছে এটা জানতে পারি। এবং ভাইয়া মাঝে মাঝে ভাবির সাথে ফোনে কথাবার্তা বলে, এদের মাঝে ফোনে যোগাযোগ হয়। এইরকম করতে করতে একটা পর্যায়ে ভাইয়া, আম্মা মনে হয় ভাইয়ারে ধরছে, হাতে পায়ে ধরে বলতেছে যে মানে আমারে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যা করার করছি। আম্মা আমারে ফোন দেওয়া হয়, আর ফোন দিয়ে বলে তোফাইল রে, আমি তারেকরে বলছি যেন তোর বিদেশে নিয়ে যায়, আর কত দেশে অত্যাচার সহ্য করবে, যা হবার তা হয়েছে, বিদেশে চলে যা। আমি বললাম না, আমি তো ভাইয়ার সামনে কখনোই যাব না। আমার মা বলে তোর ভাইয়ের সামনে যাওয়া লাগবে না, তোর ভাইয়া তো ওই সৌদি তো আর ছোটো না, বিশাল বড়, তোর ভাইয়া এক জায়গায় থাকবে, তুই আরেক জায়গায় থাকবি, দুজন দুই জায়গায় থাকবি। এখন তোর ভাইয়া একটা নাম্বার দিছে, ওই নাম্বার দিয়ে লোকটার সাথে যোগাযোগ করতে বলছে, এই লোকটার সাথে যোগাযোগ করে, এবং যোগাযোগ করলে পরে এই লোকটাই তোরে মেডিকেল সব কিছু করে তোরে বিদেশে পাঠাবে। আমি তখন আমার মায়েরে বলতেছি যে না মা, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, মারে বলতেছি। মা বলে না, যাবি না কেন, তুই কি দেশে পড়ে মরবি? তো দেশে মরবি, তোর ভাইয়া তোর বাবা তোর ঐতিহ্য করে দিছে, জায়গা সম্পত্তি যা আছে তোর ভাইয়ের নামে লিখে দিছে, সব তোর বড় ভাইয়া দিয়ে দিছে, তারেকরে দিয়ে দিছে, তোর কিছুই দেয় নাই, তো তুই খাবি কেমনে, ভবিষ্যৎ তোর কী হবে, তুই বিদেশে যা। তো মা যখন এরকম করে কান্নাকাটি করে বলতেছে, একটা বার জামাই রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমার ভাইয়া তখন একটা নাম্বার দিল, একটা ফোন নাম্বার দিল আমার মাকে। আমার মা তখন ওই নাম্বারটা আমাকে দিল, রনি নামের এক ছেলে। আমি তখন ওনার সাথে ফোনে কথাবার্তা বলি, উনি আমার পাসপোর্ট করায়, পাসপোর্ট আমি করি। সম্পূর্ণ হওয়ার পরে যেদিন ফিঙ্গার দিতে যাব, ফিঙ্গারের দিন উনি আমাকে আপনার উত্তরা বাড্ডার ওই দিকে একটা রুমের মধ্যে নিয়ে যায়, বাড্ডার ওখানে একটা রুমে নিয়ে যায়, এবং রুমে নিয়েই কোনো কথা নাই বার্তা নাই, রুমের ভিতরে যাওয়ার পরেই উনি আমার মারতে শুরু করে, মারতে শুরু করতেছে, হুড়দুম পিটাইতেছে। আমি বললাম ভাই আমার অপরাধ কি? কোনো কথা নাই, মারতেছে। এবং মারতে মারতে একটা পর্যায়ে ওনার মোবাইলের মতো একটা কল আসছে, উনি ভিডিও কল রিসিভ করা বলে, এই দেখ, এটা গালি দিচ্ছে যে এই দেখ এটা কি, বলে ও হ্যাঁ করে মাইরে ফেলবি। শুনতেছে আমার ভাইয়ের কণ্ঠ, আমি তো দিই না ভাইয়ের কণ্ঠ। ভাইয়া ওনারে রনিরে বলতেছে মাইরা ফেলবে, ওরে মাইরা লাশ ফালাই দিবে, গাঙ্গে ফালাই দিবে। 17 দিন আমার ওইখানে রাখে, এবং 17 দিন আমার উপরে কী পরিমাণে নির্যাতন হয় আমার ভাই, আমি বলতে চাই না, আমার ভাই করছে, আমি বলতে চাই না, যে শেষ পর্যন্ত আমার ইঞ্জেকশন পোস্ট করায়। আমার শরীরে 3টে ইঞ্জেকশন দেওয়া হয়, এবং ইঞ্জেকশনগুলো দেওয়ার পর আমার শরীরটা ফুলে এমন অবস্থা হয়েছে যে ভাই আমি আমার শরীর লাড়তে পারি না, এইরকম অবস্থা। এবং আমার ভিতরে যে যৌন শক্তি ছিল এটা পুরো নষ্ট করে দিয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে যৌন শক্তিটা নষ্ট করে ফেলে, এবং নষ্ট করে আমারে এমনভাবে মারে ওই ঘরের মধ্যে, আপনাকে কীভাবে বলবো, 17 দিন আমাকে ওইখানে ভর নির্যাতন করে। 17 দিন ওই রুমে রেখে 17 দিন পর আমার একটা জায়গায় নিয়ে যায়, একটা পুরনো হসপিটাল, অনেক পুরনো একটা হসপিটাল। ওই হসপিটালটা পরিত্যক্ত, এখন চলে না, সম্ভবত আগে রুগী টুগী আসতো, বা এখন বন্ধ। ওই বন্ধ হসপিটালে আমাকে নিয়ে যায়, এবং ওই হসপিটালে নিয়ে আমার ওইখানে 2 মাসের মতো কী যে খাওয়ায়, কী যে করায়। শুধু আমি যখন আমার জ্ঞান আসতো, আমি দেখতাম ভাইয়া ওদের সাথে ভিডিও কলে কথা বলে। এবং 2 মাস পর আমার তখন ছাড়ার পরে আমার আমি তখন এই 2 মাস পরে বের হওয়ার পরে আমার বাড়িও চিনি না, ঘরও চিনি না, একরকম পাগল হয়ে যায়। রাস্তাঘাটে শুয়ে থেকে একটা পর্যায়ে আমার শরীরে পচন ধরে। আমার মার সাথে যোগাযোগ করতে পারি না, কারোর সাথে যোগাযোগ করতে পারি না, আমি একদম হয়ে যাই। হসপিটাল আমার শরীরে পচন ধরার পরে আমার মাকে তখন আমি খবর দিই, ঠিকানা বলি। পরে আমার মা আমাকে দেখতে আসে এখানে। মা একদিন দেখে, 2 দিন দেখে, পুরো শরীরে একদম পচন ধরে যায়। মা আমাদেরকে ধরে এমনি খুব কষ্ট করে টাকা পয়সা আইনে আমারে হসপিটালে চিকিৎসা করায়। এবং এভাবে আমি হসপিটালে প্রায় 6 মাস থাকি, সরকারি হসপিটালে 6টা মাস থাকি। আমার শরীরের প্রায় 3 ভাগের 1 ভাগ পচে গেছে এমন একটা অবস্থা, এবং পচা গন্ধে শেষ পর্যন্ত আমি হসপিটালে থাকা অবস্থায় আমার আম্মা মারা যায়। আমাকে নিয়ে দৌড়দৌড়ি করে এখানে ওইখানে। আমার আম্মা তখন মারা যায়, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে আম্মু মারা যায়। আমি আমার আম্মুর লাশ মাটি দেওয়ার জন্য যাই বাড়িতে, এই শরীর নিয়েই প্রচুর কান্না করে। আমাকে ভালোবাসলে আমার মায়ে ভালোবাসতে। এরপর থেকে আমি ওখান থেকে চলে আসি, ঢাকায় আসি, এবং আমার একটা পা একটা হাত এখন পুরোই পচা, নাই বললেই চলে। এখন পেশায় আমি একজন ভিক্ষুক, আমি ভিক্ষা করি। আর আমার বড় ভাইয়া, যেটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, যে বউয়ের জন্য ভাইয়া আমার সাথে এগুলো করলো, আমার আব্বার শেষ পর্যন্ত তার ওই বউ আর তার ওই সন্তানকে নিয়ে উনি সৌদি আরবে চলে গেছে। ভাইয়া গেছে তার ওয়াইফকে নিয়ে গেছে, তার ছেলেকে নিয়ে গেছে, তামিমকে নিয়ে গেছে, সাথে সাথে আমার আব্বাকেও নিয়ে গেছে। আমার আব্বাও চলে গেছে। এবং যাওয়ার সময় আব্বা তার সমস্ত সম্পত্তি তো আমার ভাইয়ের নামে দিছে, বাকিটা মসজিদের নামে দিছে, এবং দিয়া বলে দিছে গ্রামবাসীকে যাতে আমি ভুলেও ওই এলাকাতে না যাই, আমাকে দেখলেই যাতে মারে।
আপন ভাই, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আমার অপরাধটা কোথায় ছিল? আজকে আমি একজন ভিক্ষুক, আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে কথা বলে না। আমি কিছুদিন আগে আমার বড় মামার বউকে দেখতে পাইতেছিলাম, ভিক্ষা করতেছি, ও চোখে চোখ পড়ছে, উনি আমাকে দেখে আরেক দিকে চোখ ফিরিয়ে চলে গেছে। দুঃখের কোনো শেষ নাই, দুঃখের কোনো সীমা নাই। এই দুঃখের মাঝে আপনার গল্পগুলো পড়ল চোখে। সারা দিন ভিক্ষা করে রাতের বেলা ঘরে যেয়ে শুই, আপনার গল্পগুলো শুনতে শুনতে ঘুমাই। আমি একজন ভিক্ষুক, আমার গল্প আপনি রেকর্ড করবেন না জানি, তাও এটুকুন বলি, আমার মুখ জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা তাড়াতাড়ি দেয়। এই দুনিয়াতে আমি আর নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারছি না। আমার কাছে মনে হয় মৃত্যুটা হলে পরে আমি বেঁচে যাই। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে ময়মনসিংহের ভাই তোফায়েল হোসেনের জীবনের কলিজায় দাগ কেটে যাওয়ার মতো এই করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। কথায় আছে, পাপ কখনো বাপকেও জানে না। একটা বিষয় কি আমি দেখলাম কি জানেন, মেয়েদের পেটে না ভাই কোনো কিছু হজম হয় না। দুইটা মেয়ে যদি একসাথে হয়, আপনি তার কাছে যতই গোপন কথা আপনার থাকুক না কেন, দুইটা মেয়ে একসাথে হলে একজন একজনের কাছে বলে দিবেই দিবে। আজকে যদি ওই সন্তানের কথা সালমা ভাবি তার বউ জুইকে না বলতো, তাদের পরিবারে এই ঘটনা ঘটতো না। দুটো জিনিস, এক হচ্ছে মুখের ভাষা, আর এক হচ্ছে পিস্তলের বুলেট। বেরিয়ে গেলে এটাকে আর ফিরে আনা যায় না, এটাকে আর ফিরিয়ে আনা যায় না। এজন্য কথা বলার সময় একজন মানুষকে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কথার কারণে এই পৃথিবীতে বেশিরভাগ নির্দোষ মানুষ দোষী হয়ে যায়। কথার কারণে এই দুনিয়াতে বেশিরভাগ মানুষ অপরাধী হয়ে যায়। তার ভাই তারেক হোসেন, আল্লাহ জানি না তার উপরে আল্লাহ কতটুকু হেদায়েত দান করবে, বা ইনি আমাকে শুনবে কিনা, বা সে হয়তো আমাকে নাও শুনতে পারে। কিন্তু যেই বউয়ের জন্য ভাইয়ের এত বড় ক্ষতি করলো, সেই বউকে নিয়ে আবার বিদেশ চলে গেল। ভাই বরদন, রক্তের অবাদন, যদিও পৃথক হয়তো খারাপ নারীর কারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মধ্যে এখানে বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।